এই পিচ্ছি, এইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে কি করছিস তুই? দেখতে পাচ্ছেন না আমি দেওয়ালে ছবি আঁকছি? হোয়াট? আমি তো দেখছি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করছিস। দেখতেই যখন পাচ্ছেন তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কি? আবার মুখে মুখে তর্ক করছিস? তুই তো দেখি খুব বেয়াদব একটা ছেলে। দেখি এদিকে ঘুরতো, তোর চাঁদ মুখখানা একটু দেখি। কে তুই? হ্যাঁ, এই তো দেখে নেন। আমার চেহারা অবশ্য খারাপ না, এই জন্য সবাই আমাকে দেখতে চায়। আপনি চাইলে একটা ছবিও তুলে রাখতে পারেন পরে দেখার সুবিধার জন্য। তবে রে, এইটুকু একটা ছেলে দেখে মনে হয় কত ভদ্র, একেবারে নিষ্পাপ, আর তুই কিনা এতটা বিচ্ছু। হে হে হে। আবার দাঁত বের করে হাসছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি আপু, আমাকে ভিজিয়ে দিচ্ছেন কেন? সেটা আমার সাথে বেয়াদবি করার আগে তোর ভাবা উচিত ছিল। ছি ছি ছি। কি হয়েছে? কোথাও মরা ইঁদুর দেখতে পেলেন নাকি? এভাবে ছিছি করছেন কেন? আগে তুই নিজের প্যান্টের নিচের দিকে তাকা আহাম্মক, তাহলেই বুঝবি। আ এই রে, কথার ফাঁকে আবির নিজের প্যান্টের চেন আটকাবে সেটাই তার খেয়াল ছিল না। দেখছেন কি একটা অবস্থা? ঈশিতার বলার সাথে সাথে আবির পেছনের দিকে ফিরে তার প্যান্টের চেনটা আটকে দেয়। তারপর আবার ঈশিতার দিকে ফিরে সে লজ্জায় তার মুখে হাত দিয়ে বলে, আপু, কি? সত্যি করে একটা কথা বলবেন? আপনি আবার আমার কিছু দেখে ফেলেননি তো? হারামজাদা ছেলে, একে তো আমাদের বাসার দেওয়ালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছিলি, তার উপর আবার এসব বাজে কথা বলছিস। ও আচ্ছা, আপু এটা আপনাদের বাসা? সরি সরি, আসলে খুব জোর পেয়ে গেছিল, তাই আশেপাশে কোথাও জায়গা না পেয়ে এখানে একটু যাই হোক, আপনাদের বাসার দেয়ালের রংটা খুব সুন্দর, তার উপর এখন একটু নতুন ডিজাইন করে দিলাম। ঈশিতা রেগে গিয়ে ও দুটো চোখ বড় বড় করে ভুরুগুলো কপালে তুলে আবির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এক্ষুনি আবিরকে গিলে খেয়ে ফেলবে। কি হলো আপু, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আপনি সকাল থেকে কিছু খাননি। আমার ব্যাগে চানাচুর আছে, আপনি খাবেন? দাঁড়া, আমি চানাচুর না, এক্ষুনি তোকে খাবো। দাঁড়া তুই। এ বলে মেয়েটি আবিরকে যে একটা দৌড়ানি দিয়ে ধরতে যাবে, তখন আবির সুযোগ বুঝে দিয়ে দেয় একটা লম্বা দৌড়। ছোটবেলায় একবার স্কুলে অঙ্কের দৌড়ে আবির প্রথম হয়েছিল। আজ মনে হচ্ছে সেই দৌড়টা আবারও তার কাজে লাগছে। আবির তো এক দৌড়ে ঈশিতার কাছ থেকে অনেকটা দূরে চলে যায়। আবির দৌড়াতে দৌড়াতে দূরে গিয়ে থেমে পড়ে। এরপর সে পিছনে ফিরে তাকিয়ে দেখে ওই দূরে ঈশিতাও তার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেছে। কোমরে হাত দিয়ে পথের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে সে, আর দূর থেকে আবিরকে পুরো ধুয়ে দিচ্ছে, মানে আবিরের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। এই যে, আমার 14 গোষ্ঠী হলো অনেক বড়, আমার 14 গোষ্ঠীকে গালি দিতে আপনার বয়স ফুরিয়ে যাবে। দূর থেকে চিৎকার করে ঈশিতাকে বলছিল, আবির, পাঠক পাঠিকাগণ, এবার আপনাদের আমাদের গল্পের নায়কের পরিচয়টা দিয়ে নিন। আমাদের গল্পের নায়কের নাম হচ্ছে আবির। আবির সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হয়েছে। আজ তার কলেজের প্রথম দিন ছিল। প্রথম দিন হয় আজ কলেজে কোনো রকম ক্লাস হয়নি, তাই কোনো রকম সবার সাথে একটু পরিচিত হয়ে আমাদের গল্পের নায়ক বাসায় ফিরছিল তার বেস্ট ফ্রেন্ড রিয়াদের সাথে। রিয়াদের বাসা আবিরদের বাসার একটু আগে, তাই রিয়াদ আগেই বাসায় পৌঁছে যায় আর আবির একা একা তাদের বাসার দিকে হাঁটতে থাকে। কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে আবিরের পা দুটো একটু হিসু ব্রেক দিয়ে দেয়। তারপর সে দাঁড়িয়ে আশেপাশে কোথাও তেমন জায়গা না পেয়ে সাইডে একটা বাড়ির দেওয়াল দেখতে পেয়ে আর আশেপাশে কাউকে না দেখে সেখানে কাজ চালিয়ে দিচ্ছিল। আর এরপর কি হলো তা তো আপনারা সবাই জানেন। আপাতত একটু জেনে রাখেন, বাকিটা আপনারা গল্পের মধ্যে জানতে পারবেন। দৌড়ানি খেয়ে বাসায় চলে আসে আবির। বাসার মেন দরজার কলিং বেল বাজাতেই আবিরের ছোট্ট বোন লামিয়া এসে দরজা খুলে দিল। আবির লামিয়ার দিকে তাকিয়ে দেখে লামিয়ার মুখটা কেমন গোমড়া করে আছে, মানে গাল দুটোকে ফুলিয়ে রেখেছে। লামিয়া, কি হয়েছে? তুই আজকে স্কুলে যাসনি? আম্মু কোথায়? জানি না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। কেন? তুমি আমাকে তোমার সাথে তোমার কলেজে নিয়ে যাওনি কেন? আরে পিচ্চি মরিস, আজকে তো আমার কলেজের প্রথম দিন ছিল, তাই তোকে নিয়ে যাইনি, কালকে ঠিক নিয়ে যাব। সত্যি নিয়ে যাবা তো? হুম, এখন বল আম্মু কোথায়? আর তুই আজকে স্কুলে যাসনি কেন?
আজকে আমাদের স্কুলের একজন স্যার মারা গেছে, তাই স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর আম্মু রান্না করছে কিচেনে। ও আচ্ছা। এরপর আবির লামিয়ার হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করে। আম্মু, আবির এসেছিস? যা ফ্রেশ হয়ে নে, আমার রান্না প্রায় শেষ হয়েছে, আমি তোকে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। ভাইয়া ভাইয়া, আমার জন্য চকলেট নিয়ে এসেছো? না, আজকে আমি নিজেই কিছু খেতে পারি নাই, শুধু দৌড়ানি ছাড়া। মানে কি বলছিস? কে তোকে দৌড়ানি দিয়েছে? নিশ্চয়ই কারোর সাথে মারামারি করেছিস। আরে না আম্মু, কি যে বলো না তুমি, আমি তো ভালো ছেলে, মারামারি কেন করব? তাহলে কোথায়, কার থেকে দৌড়ানি খেয়েছিস? সত্যি করে বল। কোথাও না আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। এরপর আবির রুমে গিয়ে তার কলেজের ব্যাগ কাঁধ থেকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। তারপর একটা লুঙ্গি আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো আবির। গোসল করে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে এসে বসে খাবার খেতে থাকে আবির। এর মধ্যে আবিরের আম্মু জিজ্ঞেস করে, তা আজকে কলেজের প্রথম দিনটা কেমন কাটলো বললি না তো? আম্মু, বেশ ভালোই কেটেছে। যাক ভালো। স্কুলে পড়ার সময় তো তোর দুষ্টুমির কারণে 3-3টা স্কুল বদলাতে হয়েছে। এখন তুই বড় হয়েছিস, কলেজে পড়ছিস, এখন কলেজ থেকে যেন তোর আর কোনো কমপ্লেন না আসে। আসবে না আম্মু? না আসলেই ভালো। এখন খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ রুমে গিয়ে রেস্ট কর। সন্ধ্যায় তোর আব্বু বাসায় ফিরে তোকে যদি বাসায় না দেখে তাহলে আবার রাগ করবে। এরপর আবির তার আম্মুর কথা মতো খাওয়া শেষ করে তার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তার পা দুটো যেন এতক্ষণে একটু বিশ্রাম পাচ্ছে। বিছানায় শোয়ার সাথে সাথেই চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসছে আবিরের। তারপর একটু ঘুমিয়ে নেয়। বিকেলে ঘুম ভাঙে আবিরের। আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে ফুটবল নিয়ে মাঠে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার জন্য বের হয়। রাস্তা দিয়ে ফুটবল নিয়ে খেলতে খেলতে মাঠে যাচ্ছে আবির। তখন হঠাৎ আচমকা তার সামনে ঈশিতা আর তার বান্ধবীরা পড়ে যায়। একই পথ দিয়ে তারা আবিরের বিপরীত দিকে হাঁটছিল। একে হয়তো বলে কপাল, আবির আসলেই আর চাচ্ছিল না যে সে আবারও ওই মেয়ের সামনে পড়ুক, কিন্তু ভুলবশত আবার একবেলার মধ্যে তাদের দেখা হয়ে যায়। আবির ফুটবলটা হাতে নিয়ে ঈশিতাকে না দেখার ভান করে মাঠের দিকে এগোচ্ছে। এর মধ্যে ঈশিতা আবিরকে দেখতে পেয়ে ওর পাশে একটি মেয়েকে বলল, দেখ দেখ, এই সেই ছেলেটা যার কথা আমি এতক্ষণ তোদের বলছিলাম। এই দেখ, এখন আবার এসব কি ছোট ছোট প্যান্ট পরে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আপু, আমি মাঠে খেলতে যাচ্ছি, আর বিকেলে কেউ কোথাও খেলতে গেলে ফুল প্যান্ট আর টাই টি শার্ট পরে খেলতে যায় না নিশ্চয়ই? তুই আবার আমার সাথে ঝগড়া করছিস? এই দেখছিস, এখন কিন্তু আমি একা না, আমার সাথে এরা দুজনও আছে। এখন বেশি বললে না তোকে একদম তুলে নিয়ে গিয়ে ওই কই মাছের পুকুরে ফেলে দিয়ে আসবো, তখন বুঝবি মজা। ওরে বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছি। সরি সরি আপু, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, সরি। তাহলে এরপর থেকে চিনে রাখিস আমায়। আমি হলাম ঈশিতা চৌধুরী, এই শহরের নামকরা বিজনেসম্যান আরমান সাহেবের একমাত্র মেয়ে। ও আচ্ছা, আপনি তাহলে আরমান আঙ্কেলের মেয়ে? আপনাকে দেখে তো মনে হয় না। আপনার আব্বু তো একজন শান্ত সৃষ্ট মানুষ, তাহলে আপনি এমন রাগী কেন হলেন? আমার মনে হয় না আপনি আরমান আঙ্কেলের মেয়ে। তাহলে তোর কি মনে হয়? মনে হয় আপনি পৃথিবীতে আসার সময় হসপিটালের বেডে আরমান আঙ্কেলের মেয়ের সাথে বদলে যাওয়া অন্য কারো মেয়ে। কি? এবার সাইডে করুন, আমাকে যেতে দিন। দিব, তার আগে তোকে একটু শিক্ষা তো দিয়ে নেই, যেন পরবর্তীতে আর সিনিয়রদের সাথে মুখে মুখে তর্ক করতে না পারিস। ও আচ্ছা, আপু আপু কি হলো? কিছু না, আপনারা প্লিজ আর 3 সেকেন্ড এখানে এভাবে দাঁড়িয়ে থাকেন প্লিজ। কেন? কেননা ওই যে আপনাদের পিছনে যে বড় গাড়িটা দ্রুত গতিতে ছুটে আসছে, সেটা এক্ষুনি আপনাদের 12টা বাজিয়ে দিবে। প্লিজ প্লিজ, আপনারা কোথাও যাবেন না, এখানে এভাবে দাঁড়িয়ে থাকেন। কি? এই বলে ঈশিতা যেই পিছনে ঘুরে দেখতে যাবে, এর মধ্যে আবির দৌড়ে সেখান থেকে গায়েব হয়ে যায় আর মাঠে এসে হাঁপাতে থাকে। আবিরকে এভাবে হাঁপাতে দেখে তার বন্ধু রিয়াদ বলে, কিরে মামা, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর তোর আসতে এত লেট হলো কেন? প্রায় তো সন্ধ্যা হয়ে আসতেছে, এখন আসলি যে? আর বলিস না দোস্ত, এই একটা মেয়ে বারবার আমার চোখের সামনে পড়ে আমাকে শাসাচ্ছে। কি? কোনো মেয়ে যে কিনা আমার বন্ধুকে শাসাচ্ছে? তুই শুধু একবার ওই মেয়েটার নাম বল,
ও কোথায় থাকে, নাম কি বল আমাকে, আমি বাকিটা দেখে নিচ্ছি। ও নাকি আরমান আঙ্কেলের মেয়ে, নাম ঈশিতা না শীতিতা কি যেন বলছিল। কি বললি? আরমান আঙ্কেলের মেয়ে? কি রে, শুনে এমন তোতলাতে শুরু করলি যে মনে হয় সব হাওয়া বের হয়ে গেল তোর। আরে মামা, তুই কি করছিস ওনার সাথে? আমি কি করতে যাব, উল্টো উনি তো আমাকে সকালে লেকচার দিচ্ছিল। বলিস কি? হুম। যাই হোক, ওনার সাথে রেগে গিয়ে আবার উল্টাপাল্টা কিছু করে বসিস না। আমি শুনেছি মেয়েটা নাকি হেভি ডেঞ্জারাস। এর আগেও ওর খালামণির সাথে ডাকে থাকতো, সেখান থেকে 2 মাস হলো এখানে এসেছে। ও আচ্ছা, তাই নাকি? ম্যাডাম তাহলে শহরে ছিল এতদিন? হুম। তারপর আবির আর রিয়াদ দুজন মিলে এই বিষয়ে আরেকটু কথা বলে, খেলা শুরু করে দেয় আর সন্ধ্যার আগেই খেলা শেষ করেন। বাসায় ফিরে আসে, বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে একটু হাওয়া পরিবর্তন করতে যায় আবির। আবির তাদের বাসার ছাদে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ারফোনে গান শুনছিল আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে নিজের মুড চেঞ্জ করছিল। কিন্তু আবির খুব বেশিক্ষণ এভাবে ছাদে দাঁড়িয়ে চাঁদের আলো উপভোগ করতে পারে না। এর মধ্যে আবিরের আম্মু ডাক চলে আসে ডিনারের জন্য। এরপর আবির নিচে এসে সবার সাথে ডিনার সেরে নেয়। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ে আবির। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বের হয় আবির। এমন সময় তার ছোট্ট বোন লামিয়া এসে জেদ ধরে বসে তার সাথে কলেজে যাবে, কলেজের স্যারদের দেখবে। আবির যদিও প্রথমে লামিয়াকে সাথে নিয়ে যাচ্ছিল না, এরপর তার আম্মুর জোরাজুরিতে আর লামিয়ার কান্নায় সে রাজি হয়। তারপর আবির বাধ্য হয়ে লামিয়াকে নিয়ে কলেজে চলে আসে। কলেজে এসে লামিয়াকে ক্লাসে বসেই রেখে আবির একটু প্রিন্সিপাল স্যারের রুমে যায় কথা বলতে। আসলে প্রিন্সিপাল স্যার হচ্ছে আবিরের আব্বুর বন্ধু, আর আবির তার কলেজে নতুন ভর্তি হয়েছে শুনে সে আবিরকে ডেকে পাঠিয়েছেন। আবির সুন্দর করে একটা সালাম দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে প্রবেশ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আবির, তোমার আব্বুর কাছ থেকে আমি জানতে পারলাম তুমি আমার কলেজে ভর্তি হয়েছো। তা এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না স্যার, আমার কোনো অসুবিধা হচ্ছে না। গুড, ঠিকমতো পড়াশোনা করবে আর বাবার মুখ উজ্জ্বল করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে সে বলবে, কেমন? জি স্যার। এরপর আবির প্রিন্সিপাল স্যারের সাথে আরো কিছুক্ষণ কথা বলে স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে চলে আসে। ক্লাসে এসে দেখে লামিয়া নেই। লামিয়াকে ক্লাসে না দেখে আবিরের ভয়ে কপালে বেয়ে ঘাম ঝরতে থাকলো। লামিয়া আবার হারিয়ে যায়নি তো? তারপর আবির আর রিয়াদ দুজনে মিলে পুরো কলেজে ক্লাসে লামিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও লামিয়াকে দেখতে পায় না। শেষমেশ ওরা দুজনে ক্লান্ত হয়ে কলেজের মাঠে পাশে একটা বট গাছে আসে, সেখানে গিয়ে বসে। আবির যেই আব্বুকে কল দিতে যাবে তখনই দেখতে পাই লামিয়া ঈশিতার হাত ধরে ক্লাসের দিকে যাচ্ছে। আবির তখন দৌড়ে লামিয়ার কাছে যেতেই ঈশিতা চিৎকার দিয়ে ওঠে। কিরে, তুই এখানে কি করিস? আর এইভাবে দৌড়ে আমার সামনে আসলি কেন? কি মতলব তোর? দেখো, আমার সাথে কিন্তু উল্টাপাল্টা কোনো কিছুই করতে পারবি না তুই। এখানে কলেজের চারপাশেই কিন্তু আমার বডিগার্ডরা আছে। আমি একটা চিৎকার করলে সবাই এক্ষুনি দৌড়ে এসে তোর 12টা বাজিয়ে দিবে। আরে, আমি আপনার মতো শাকচুন্নিকে কি করতে যাব? আমি তো আমার বোনকে খুঁজছিলাম। আমাকে দেখে কি তোর বোন মনে হয়? আশ্চর্য, আপনি কেন আমার বোন হতে যাবেন? আপনি যার হাত ধরে আছেন ও আমার বোন। লামিয়া, তুই কোথায় গিয়েছিলি? আমি না তোকে ক্লাসে বসিয়ে রেখে গেলাম আর বললাম কোথাও না যেতে? তোর হাতে এতগুলো চকলেট। তুই এগুলো কোথায় পেলি? কে দিয়েছে? এই যে, এই আপুটা আমাকে চকলেট কিনে দিয়েছে। না ভাইয়া, তুমিও এটা নাও। ও, কাল তাহলে আপনি আমার সাথে ওরকম ব্যবহার করে আজ আমাকে পটাতে কিনা আমার বোনকে চকলেট কিনে দিয়েছেন। বাহ বাহ। কি? আমি তোর মতন হনুমানকে পটাতে যাব কোন দুঃখে? দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে নাকি? আমি দরকার হয় সারা জীবন সিঙ্গেল থাকবো, তাও তোর মতো ছেলেকে আমি পটাতে যাব না, বুঝলি? সেই থাকতে হবে। দেখতে তো ভূতের মতো, সে নাকি আবার ছেলে পটাবে। ওকে রাগানোর জন্য বললাম। সত্যি বলতে ঈশিতা দেখতে একদমই খারাপ না। ওর লম্বা লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, গোল গোল মুখ, গালে টোল পড়া হাসি, সব মিলিয়ে যেন মেঘের রাজ্যের পরীও। কিন্তু ওর বাবার ভয়ে কোনো ছেলে ওকে আজ অবধি কোনো ভালোবাসার কথা বলার সাহস পায়নি। কি বললি হনুমান? আমি ভূতের মতো দেখতে?
এই তো আপনি এবার নিজের মুখে স্বীকার করলেন। তুই এই কলেজে কি করছিস? আমারও সেই একই প্রশ্ন। আপনি এখানে কেন? আর এটা আবার নতুন কলেজ, আমি কালই এখানে ভর্তি হয়েছি। তুই আর কোনো কলেজ খুঁজে পাস নাই? এই কলেজেই কেন ভর্তি হয়েছিস? এটা আমার কলেজ, আমি এখানে অনার্স দিতেও বসে পড়ি। আমি শুনেছি এই কলেজে নাকি পড়াশোনা ঠিকমতো হয় না, তাই বেছে বেছে এই কলেজটাতেই ভর্তি হয়েছি। আপনিও কি আর কোনো কলেজ খুঁজে পাননি? ঋষি তার কিছু বলতে যাবে তখনই কলেজে বেল পড়ে গেল আর সবাই তাড়াহুড়ো করে ক্লাসে প্রবেশ করলো। আবির ও লামিয়াকে নিয়ে ক্লাসে এক কোণারে একটা বেঞ্চে বসে পড়লো। আমাদের গল্পের নায়িকা তো আবিরের সিনিয়র ক্লাসে পড়ে, তাই আবিরও ক্লাসে নেই। আজও কলেজে তেমন একটা ক্লাস হলো না। আবির লামিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। প্রতিদিনের মতো বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘুমিয়ে নিল আবির। এবার বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিয়ে সে মাঠে খেলতে যায়। আজকে ঋষিতার সাথে দেখা হয়নি তার। বিকেলে খেলাধুলা শেষ করে সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে আবির। বিছানায় শুইতেই চোখ দুটো বুঝে আসছে আবিরের। এরপর রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আবারও প্রতিদিনের মতো কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেই সে। গতকালকের মতো আজ আর লামিয়া আবিরের সাথে যেতে জেদ করেনি। গতকাল লামিয়াকে সাথে নিয়ে কলেজে যাওয়ার জন্য কোনো বন্ধুদের সাথে তেমন আড্ডা দিতে পারেনি আবির, তাই আজ একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয় সে। আবির কলেজ গেটে প্রবেশ করতে দেখে ইশিতা আর তার বান্ধবীরা একটা বাইকের উপর বসে আছে আর আড্ডা দিচ্ছে, যেমনভাবে ছেলেরা আড্ডা দেয় আর কি। আবির ভাবছে ওদের সামনে দিয়ে ওদের পাশ কাটিয়ে ভেতরে চলে যাবে নাকি সে বাসায় ফিরে যাবে। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাবছে আবির। এরই মধ্যে ইশিতা আবিরকে দেখে নেয় আর তাকে ইশারা করে বলে, ওই এদিকে আয় আয়। ইশিতা আবিরকে ডাকছে ওর কাছে যাওয়ার জন্য। কি জানি আজ কাছে গেলে কি করবে আবিরকে। গতকাল তো ওনার সাথে আবির একটু বাড়িয়ে কথা বলে ফেলেছে, তাই আজ ওদের এভাবে কাছে ডাকার ভয় পাচ্ছে। যত যাই হোক ইশিতা এখানকার সিনিয়র, ওরা তো কয়েকজন মেয়ে ওখানে, আর আবির এখানে একা। আল্লাহ জানে আজ আবিরের কপালে কি আছে। কিরে, তোর কানে কি আমার কথা যাচ্ছে না? তোকে ডাকছি তো। জি আপু, আসছি। আবির ভয় পেয়ে একটু একটু করে ওদের দিকে এগিয়ে যায় আর বলে, আমাকে ডাকছিলেন আপু? তো এখানে তুই ছাড়া আর কে বা আছে? ওই তোকে কি কথা বলতে বলেছি? ওর সাথে আজ আমি বোঝাপড়া করব। কিরে, কাল তো খুব ফটর ফটর কথা বলছিলি, আজ এত ভালো ব্যবহার কেন? আপু, আমি কিছু করিনি, প্লিজ আমাকে মাফ করে দেন। তোকে মাফ করে দিব? কেন মনে নেই? তুই আমার সাথে এই 2 দিন কি বেয়াদবিটাই না করছিস। বিশ্বাস করেন আপু, আমি সত্যি আপনাকে তখন চিনতে পারিনি, তাই তো একটু দুষ্টুমি করছিলাম আপনার সাথে। এরপর থেকে আমি আর আপনার সাথে কোনো রকম বেয়াদবি দুষ্টুমি করব না, প্রমিস। চুপ, আর একটাও কথা বলবি না। তুই জানিস তো আমি কে? আমার নাম ঈশিতা চৌধুরী। হ্যাঁ, সেদিন বললেন তো, খুব সুন্দর নাম আপনার। ওই পাম দিচ্ছিস? কিরে, কথা বলছিস না কেন? আপনি না বললেন কথা না বলতে? মুখে মুখে কথা বলিস, তোকে তো আজ। কথাটা বলে ইশিতা যেই আবিরের গলায় থাপ্পড় দিতে যাবে তখন সাথে সাথে আবির নিজের চোখ বন্ধ করে নেয় আর মনে মনে বলে, দেখ কেন যে কলেজে ভর্তি হতে গেলাম। বেশ কিছুক্ষণ হলো আবির চোখ বন্ধ করে আছে, কিন্তু এখনো তার গালে কিছু পড়ছে না। যাকগে, আমাদের আবিরের কপালটা মনে হয় ভালো। এরপর আস্তে আস্তে চোখ খুলে আবির চোখ খুলে দেখে ইশিতা আর ওর বান্ধবীরা সবাই মিলে তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসছে। ওদের এভাবে হাসতে দেখে আবির লজ্জায় বোকার মতো সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওই, তোদের আমি হাসতে বলেছি? চুপ কর সবাই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাদের কলেজে নতুন নতুন এসেছিস আর আমাকে চিনিস না, তাই তোকে আজ আমি মাফ করে দিলাম। ধন্যবাদ আপু। আরে দাঁড়া দাঁড়া, আমি তোকে মাফ করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আপু? আমি তোকে এখন থেকে যা বলবো তো সেটাই করতে হবে, আমার সব কথা শুনতে হবে। ঠিক আছে আপু, তাই শুনবো। আমি আমার আম্মুর একমাত্র মেয়ে, আমার আম্মুর কোনো ছেলে নাই। আর আমি তোর কোন জন্মের আপু লাগি যে এত আপু আপু করছিস? সরি আপু, মানে সরি। আবার আপু? তুই আজ থেকে আমার নাম ধরে ডাকবি। কিন্তু আপনি তো আমার সিনিয়র, আমি আপনার নাম ধরে। তো কি হয়েছে?
কত সিনিয়র জুনিয়র বিয়ে করে ঘর সংসার করতেছে, আর তোকে তো আমি শুধু নাম ধরে ডাকতে বলছি। আচ্ছা ঠিক আছে আপু, তাই ডাকবো। তা তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে মাটির দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা না একটু। এরপর আমাদের গল্পের নায়িকা ঈশিতা ওর হাত দিয়ে আবিরের মুখটাকে ধরে সামনের দিকে করে দেয়, অর্থাৎ তার ফেস বরাবর। আবির ঈশিতার দিকে তাকিয়ে দেখে একটা সুন্দরী ছেলেদের মতো প্যান্ট শার্ট, হাতে ঘড়ি পরে চুলগুলো এলোমেলো করে ওর সামনে দাঁড়িয়ে আছে, আর সবাই হাসছে। এই তো এবার ঠিক আছে, আমাদের নতুন বাবুটা। আপু এবার তাহলে আমি যাই। কি আবার আপু? বললাম না নাম ধরে ডাকবি না। তোকে দেখছি একটা শাস্তি না দিলে তোর মনে থাকবে না। এদিকে শাস্তির কথা শুনে তো আবির কলিজা শুকিয়ে যায়, না জানে আবার কি করতে বলে তাকে। ভয়ে ঘাম ঝরতে থাকে আবিরের। এরপর ঈশিতা ওর ব্যাগ থেকে একটা লাল গোলাপ বের করে আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই না ধর, এই ফুলটা নে। ফুল দিয়ে কি করবো আপু? সরি ঈশিতা। এটা দিয়ে এই যে দেখ, ওইখানে একটা মেয়ে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে এই ফুলটা দিবি আর বলবি তুই ওনাকে ভালোবাসিস, আই লাভ ইউ। আপু আমি এটি করতে পারবো না। ওই কি বললি তুই? তুই আমার কথা মানবি না? তোকে তো আজ আমি গিলে খেয়ে ফেলবো, তাড়াতাড়ি যা বলছি। আবির তখন চিপায় পড়ে ভয়ে ভয়ে গলায় একটা ঢোক গেলতে থাকে। দেখো ছেলে, তুমি যদি ঈশিতার কথা না শোনো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আর তো তোমাকে ছাড়বে না, তাই ও যা বলছে তাই করো। কি আর করার? আবির তখন বাধ্য হয়ে ভয়ে ভয়ে ওদের দেখানো সেই নীল শাড়ি পরা মেয়েটার দিকে এগুতে থাকে। আবির যত সামনে এগোয় তত যেন ভয় বাড়তে থাকে আবিরের। ঠিকই বলছিস, ও ভয়ে আজ কাঁপতেছিল, অনেক মজা হলো। আজকে বল। এই তো কিছুই না, সবে তো মাত্র শুরু। মানে তুই আরো কিছু করতে চলেছিস ওর সাথে? সেসব পরে, এখন ওকে নীল শাড়ি পরা মেয়েটার কাছে পাঠালাম। সেটা কে জানিস? আমাদের তানিয়া ম্যাডাম। কি বলছিস? তাহলে তো ছেলেটার কপালে আজ দুঃখ আছে, ম্যাডাম যে রাগী। ঠিক বলেছিস। আচ্ছা চল আমরা সবাই ওই কোনায় গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি ওর কি অবস্থা হয়। আচ্ছা বান্ধবী চল। তারপর সবাই একটা কোনায় গিয়ে আড়াল হয়ে যায়। আবির ফুলটা হাতে নিয়ে নীল শাড়ি পরা মেয়েটির পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে কিছু বলতে পারছে না আবির। এর মধ্যে নীল শাড়ি পরা তানিয়া ম্যাডাম পেছনে ফিরে তাকালেন আর আবিরকে দেখে বললেন, এই ছেলে, এভাবে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছো কেন? না মানে আপু। আচ্ছা বলো, আমার পিছনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মানে আপু, এই ফুলটা আপনার জন্য, প্লিজ এটা নেন। ফুল? তোমার ফুল আমি কেন নিব? কেননা ফুলটা আপনার জন্য। ফুলটা আমার জন্য কেন? ভাবলাম পেছনে ঈশিতা আর ওর বান্ধবীদের দেখিয়ে দিয়ে সব সত্যি কথা বলে দিব। এই ভেবে আবির পিছনে ফিরে তাকিয়ে দেখে ওরা কেউ নেই। কি হলো বলো, আমাকে ফুল দিচ্ছ কেন? এখন আবির কি বলবে বুঝতে পারছে না, আর না বলতে পারলে তো আজ তার খবর আছে। তখন আবির অন্য একটা টিপস কাজে লাগায়। সে জানে মেয়েদের প্রশংসা করলে নাকি মেয়েরা খুব সহজে গলে যায়, তাই আজ এই টিপসটাকে কাজে লাগায় আবির। আসলে আপু, নীল শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছিল, তাই নীল শাড়ির নীলপরীর হাতে লাল রক্ত জবা গোলাপ ফুল আরো অনেক সুন্দর লাগবে, তাই এই ফুলটা আপনার জন্য। তাই বুঝি? হ্যাঁ আপু। তুমি কি এই কলেজে নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ আপু। ফার্স্ট ইয়ার তোমার? তাই নতুন নতুন কলেজে এসে মেয়ে পটানোর চান্স নিচ্ছ? না না আপু, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি মোটেও ওরকম ছেলে না। আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছিল বলেই ফুলটা দিলাম। তাই? তাহলে তুমি এত ঘাবড়ে আছো কেন? আসলে প্রথমবার কাউকে ফুল দিচ্ছি তো, তাই একটু নার্ভাস লাগছে। তাই বুঝি? তা তুমি জানো আমি কে? না জানি না, কে আপনি? আমি কলেজের ম্যাডাম। কি? আবার এটা শুনেই বড়সড় একটা ধাক্কা খায়, আর মনে মনে বলে, মেয়েগুলো আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। হায় আল্লাহ, এখন আমাকে কে বাঁচাবে? ম্যাডাম আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। এই ছেলে, তুমি কান্না করছো কেন? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি। আমি ভেবেছি আপনি এই কলেজের স্টুডেন্ট। আবির তো ওইদিকে কঠিন অবস্থা। ওদিকে ঈশিতা আর তার বান্ধবীরা মিলে আবিরের এই অবস্থা দেখে খুব মজা নিতে থাকে আর নিজেদের হাসাহাসি করতে থাকে।
এই ছেলে, আমি কি তোমাকে কিছু বলছি নাকি? তুমি একা একা কান্না করে যাচ্ছ। আবির সাথে সাথে চুপ হয়ে গেল। গুড বয়, এখন বলো, আমার সাথে এগুলো তোমাকে কে করতে বলেছে? ম্যাডাম আপনি বুঝলেন কিভাবে যে আমাকে কেউ এগুলো করতে বলেছে? আমি প্রথমেই তোমাকে দেখে বুঝতে পেরেছি। এখন বলো তো। পরে বলবো ম্যাডাম। না, তুমি এখনই বলো, সমস্যা কোথায়? ম্যাডাম যদি তারা আবার আমার সাথে এমন করে তখন বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন ক্লাসে যাও, কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে। হুম কি হলো, যাচ্ছ না কেন? কিছু বলবে? ম্যাডাম। বলো। ম্যাডাম এই শাড়িটাতে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছে। বলে আবির পেছনের দিকে এগিয়ে বসে। পেছনে এগুতেই তানিয়া আবিরের শার্টের কলার ধরে আবিরকে ওদের সাইডে আড়াল করে নিল। কিরে, তুই এতক্ষণ ধরে ম্যামের সাথে কিসের কথা বলছিলি? আপনি আমাকে যা শিখিয়ে দিয়েছিলেন আমি ম্যাডামকে সেটাই বলছিলাম। সত্যি তো? তুই আবার আমাদের নাম টাম ম্যাডামের কাছে বলে দিসনি তো? না। আচ্ছা ঠিক আছে, এখন সোজা তুই ক্লাসে যাবি, আর কোনো মেয়ের সাথে তুই কথা বলবি না। ঠিক আছে। আর এরপর আবির ভদ্র ছেলের মতো ক্লাসে চলে যায়। আবির ক্লাসে এসে দেখে তার প্রাণপ্রিয় বন্ধু রিয়াদ তার জন্য ক্লাসে বসে অপেক্ষা করছে। আবির রিয়াদের সামনে যেতেই রিয়াদ আবিরকে দেখে বলে উঠল, কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর বলিস না দোস্ত, আমার সাথে এতক্ষণ কি কি যে হয়ে গেল তা তুই ভাবতেও পারবি না। কি কি হলো মানে? তোকে কি আবার সিনিয়র কোনো ভাই ব্রাদার কট মেরে দিল নাকি? এরপর আবির রিয়াদের কাঁধে হাত রেখে তার পাশে বসে সব ঘটনা খুলে বলল। বলিস কি বন্ধু, তুই তো দেখি আজকে খুব বাঁচা বেঁচে গেছিস। বন্ধু, আজকে খুব জোর বেঁচে গেছি। আল্লাহ কোনো মতে এবার আমাকে বাঁচিয়ে নিয়েছে। তবে ঈশিতা আপু কিন্তু কাউকে এত সহজে ছাড়ে না। কলেজে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে তাদের ঈশিতা আপু একদম জন্ম শিক্ষা দিয়ে দেয়। আর তুই কিনা প্রথম দিনগুলোতেই ঈশিতা আপুর খপ্পরে পড়লে। যাই হোক, ওনার কাছ থেকে একটু সাবধানে থাকিস। তাই নাকি? কিন্তু দোস্ত, আমি তো এই মেয়ের চোখের সামনে পড়তে চাই না। নিয়তি বারবার আমাকে ওনার সামনেই ফেলে দেয়। বুঝলাম, ওনার কাছ থেকে সাবধান থাকাটাই ভালো। তুই তো জানিস ঈশিতার বাবা এই শহরের সবচেয়ে পাওয়ারফুল লোক। ওনার বয়স সবাই থরথর করে কাঁপে। আর বড় বড় সব লোকজন, মন্ত্রী মিনিস্টাররা ওনার কথায় উঠে বসে। এর আগেও ও দু একজন ছেলেকে নাকি মাঠের মাঝখানে সবার সামনে মেরেছিল আর কান ধরে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল মেয়েদের ইপটিজিং করার অপরাধে। ও বুঝলাম। কি বুঝলি? ঈশিতা হলো ভালো গন্ডি, ও শুধু বখাটে ছেলেদেরকেই শাস্তি দেয়। হুম। এর কিছুক্ষণ পর ঘন্টা পড়লো। ধীরে ধীরে সবাই ক্লাসে আসতে শুরু করলো। আবির ক্লাসের জানালায় সাইডটাতে মাঝখানে বসেছে, আর বাম সাইডে রিয়াদ বসেছে, আর ডান সাইডে সিটটা ফাঁকা। সবাই ক্লাসে এসে যে জায়গায় বসেছে। ওইদিকে ঈশিতা আর তার বান্ধবীরাও ক্লাসে যাচ্ছে। ঈশিতা যাওয়ার সময় জানালা দিয়ে আবিরের দিকে ভুরু কুচকে তাকিয়ে আবিরকে দেখছে। আবির এটা টের পেয়ে সে অন্যদিকে মুখ করে নেয়। বলা তো যায় না, ঈশিতা যদি আবার আবিরকে দেখে যদি ক্লাসের ভিতরে চলে আসে তখন। তারপর ক্লাস শুরু হলো। স্যার ক্লাসে আসলেন আর সব শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতে লাগলেন। এর মধ্যে একটি মেয়ে লেট করে ক্লাসে প্রবেশ করে, যার নাম তাসনিম। তাসনিম স্যারকে সালাম দিয়ে সরি বলে ক্লাসের ভিতরে প্রবেশ করে। সে কোথায় বসবে সে সিট খুঁজতে থাকে, কোথাও সিট খালি নেই। না পেয়ে আবিরের পাশে স্যার তাসনিমকে গিয়ে বসতে বলে। এরপর তাসনিম আবিরের পাশে গিয়ে বসে। আবির মনে মনে ভাবছে এবার তার কি হবে। ওর পাশে একটা মেয়ে বসেছে, এটা যদি কোনোভাবে ওই গুন্ডি মেয়েটা দেখে ফেলে তারপর আবিরের উপর রাগ করে তখন কি হবে। এইভাবে আবির কিছুটা সাইডে হয়ে যাচ্ছে, মানে ব্রেঞ্চের এক কোণানে গিয়ে রিয়াদের একদম পাশাপাশি বসেছে। মেয়েটা এটা লক্ষ্য করে আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া কোনো সমস্যা? আপনি এরকম করছেন কেন? না কিছু না। ভাইয়া আপনার নাম কি? আমি আবির, আপনি? আমার নাম তাসমিন জাহান মিম। আমি গতকাল কলেজে আসিনি, তাই আজই আমার প্রথম ক্লাস। যদি কিছু মনে না করেন তাহলে আমরা কি বন্ধু হতে পারি? আবির কিছু বলার আগে পাশ থেকে রিয়াদ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আজ থেকে আমরা 3 জন বন্ধু। আবির মনে মনে ভাবতে থাকে শালা রিয়াদ নিশ্চয়ই মেয়েটাকে পটাবে। তাই তো আমি কিছু বলার আগেই ও নিজেই মেয়েটির সাথে ফ্রেন্ডশিপ করে নিল। সত্যি এ হালাই 1 নম্বরে বজ্জাত, মেয়ে পটাতে এক্সপার্টও।
যাই হোক, এরপর ধীরে ধীরে তারা তিনজন দুটো ক্লাসে শেষ করে। এরপর টিফিনের ঘন্টা পড়লো। টিফিন পিরিয়ডে সবাই বাইরে চলে যায়, শুধু আবির আর রিয়াদ ছাড়া। তারা দুজনে এখনো ক্লাসেই বসে আছে। আবির চল ক্যান্টিনে যাই, আজকে আমি তোকে খাওয়াবো। তুই তো সবসময় খাওয়াস, আজ আমার ভালো লাগছে না, আর ক্ষুধাও নাই। তুই যা, খেয়ে আয়। কেন ভালো লাগছে না? কি হয়েছে তোর? কিছু না, তুই যা, গিয়ে খেয়ে আয়, আমি ক্লাসে আছি। ওকে, আমি তাহলে খেয়ে আসছি। আবির টিফিনের সময় ক্যান্টিনে গেল না, কারণ এই সময় ক্যান্টিন ঈশিতা আর তার বান্ধবীরা বসে আড্ডা দেয়। তার আবিরকে আবার কি না কি শুরু করে দেয়, সেই ভয়ে আবির আজ ক্যান্টিনে গেল না। রাত ক্যান্টিন থেকে খেয়ে ক্লাস এসে আবার আবিরের সাথে বসে পড়ে। এবার দুজন মিলে আবার গল্প আড্ডায় মেতে থাকে। এসবের মধ্যেই দিয়ে টিফিন পিরিয়ড শেষ হলো এবং পুনরায় ক্লাস শুরু হলো। টিফিন শেষে তাসনিম, অর্থাৎ যে মেয়েটি আবিরের পাশে বসেছিল, সে ক্লাসে এসে দেখে আবির আর রিয়াদ দুজনেই ক্লাসেই বসে আছে। তারপর বেঞ্চে এসে বসতে বসতে বলল, ওকে, কি ব্যাপার, তোমরা দুজন কি ক্লাস থেকে বের হওনি? না, আমরা আসলে ক্লাসে বলে কিছু নোট করছিলাম। ও আচ্ছা, তা আবির ভাইয়া কোনো কথা বলছেন না যে? আপনার কি মন খারাপ? না মানে এমনি। তারপর বলো। এরপর আবির আর তাসনিম দুজনে মিলে তাদের মধ্যে অল্প কিছুক্ষণ কথা বলে নেয়। এর মধ্যে ঈশিতা আর তার বান্ধবীরা তখন জানালার পাশে বারান্দা দিয়ে ক্লাসে যাচ্ছিল, আর ঈশিতা আবিরকে অগ্নিদৃষ্টি দিয়ে দেখছে। আবির ঈশিতার তাকানো দেখে যেই লুকাতে যাবে এমনি ক্লাসে ছাড় চলে আসে আর সবাই দাঁড়িয়ে যায়। আবির এদিকে মনে মনে ভাবতেছে, আমি আবার গেছি, ওরা আসার আর সময় পেল না, এবার নিশ্চয়ই আমার প্রাণটা যাবে। এরপর আবির অনেক ভয়ে ভয়ে সব ক্লাসগুলো শেষ করে। ছুটির সময় তারা তিনজনে ক্লাসরুম থেকে বের হয়ে বাইরে চলে আসে। তাসনিম রিয়াদ আর আবিরকে বাই বলে। তাসনিম অন্য মেয়েদের সাথে কলেজ থেকে বের হয়ে গেল। আবির আর রিয়াদও আজকে আর কোথাও দাঁড়ালো না, না জানি আবার কোন ভুল করে বসে সেই ভয়ে। আবির আর রিয়াদ তাড়াতাড়ি করে কলেজের মাঠ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছে, যাতে তারা ঈশিতার চোখে না পড়ে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কলেজ গেটের কাছে আসতেই কে যেন আবিরকে পেছন থেকে ডাক দেয়। আবির পেছনে ঘুরে দেখে ঈশিতা ডাকছে। আবির তখন একটু চালাকি করে, না শোনার ভান করে পুনরায় হাঁটতে থাকে। এই আবিরের বাচ্চা, আর একটা পা যদি তুই সামনে বাড়িয়েছিস তাহলে তোর হাত পা ভেঙে নিউজ পেপারে ছাপিয়ে দিব বলে দিলাম। ঈশিতার কথায় আবির সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। এদিকে রিয়াদ তো ভয় আগে থেকে দৌড়ে পার হয়ে যায়। আবির তো ভয় একদম ঘেমে যাচ্ছে। এরপর ঈশিতা আর ওর বান্ধবীরা আবিরের সামনে এসে দাঁড়ালো। ওই, তুই আমার কথা শুনতে পাস না? আমি তোকে সেই কখন থেকে ডাকছি। জি, আপনি আমাকে পেছন থেকে ডাকতেছিলেন নাকি? আর তুই আমার সাথে ইয়ার্কি করিস? তোর তো অনেক বড় কলিজা। সত্যি আমি শুনতে পাইনি। গার্লস, তোরা সবাই বাসায় চলে যা, আমি আর আবির দুজন একটু পরে আসছি। আমাদের ভাগিয়ে দিয়ে কোথায় যাবি তোরা দুজন? বেশি কথা না বলে যা তোরা। এরপর সবাই চলে গেল। আবির আর ঈশিতা এখন একা দাঁড়িয়ে আছে। ওই যে ওই বাগানের দিকটায় চল। কেন? বিশ্বাস করেন আপু, আমি কিছু করিনি। ভিতর ডিম, আমি কি তোকে বলেছি তুই কিছু করেছিস? তাহলে আমাকে কেন ওই বাগানের ভিতর ধরে নিয়ে যাচ্ছেন? সেটা গেলেই বুঝতে পারবি, চল আগে। এরপর ঈশিতা আমার হাত ধরে টানতে টানতে একটা জায়গায় নিয়ে গেল, যেটা কলেজের একপাশে কিছু ঘন গাছপালায় ঘেরা একটা জায়গা। ওখানে গিয়ে আবির দেখে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। ঈশিতাকে সেখানে দেখে সবাই উঠে চলে যাচ্ছে। আবির শুধু ভাবছে, ঈশিতাকে এরা সবাই এত বেশি ভয় পায়, বাহ বাবা। এরপর ঈশিতা আবিরকে একটা ছোট্ট গাছের নিচে গিয়ে বসে আবিরের হাত ধরে তার কাঁধে মাথা রাখে। আপু, আমাকে এখানে কেন আনলেন? আমি বাসায় যাব। কি হলো আপু, আমাকে মারলেন কেন? সকালের কথা মনে নাই? তুই আবার আমাকে আপু বললি কেন? আমি তো বললাম আমার আম্মুর কোনো ছেলে নাই। সরি, ভুল হয়ে গেছে। এখন বলুন আমাকে এখানে ধরে আনলেন কেন? আমি সকালে তোকে কি বলেছিলাম? কি বলেছিলেন? ভুলে গেছিস? আমি তোকে বলেছিলাম তুই কোনো মেয়ের সাথে মিশবি না, কারোর সাথে কথা বলবি না। এরপরও আমি টিফিন শেষে ক্লাসে যাওয়ার সময় দেখলাম তুই কি সুন্দর ক্লাসে বসে একটা মেয়ের সাথে গল্প করছিস। কেন? আসলে ওখানে আমার কোনো দোষ নেই, স্যার নিজেই ওই মেয়েটাকে আমার পাশে বসিয়ে দিয়েছিল, আর কোথায় বসার সিট ছিল না বলে। তাই বলে তুই এই মেয়েটার সাথে ওইভাবে হেসে হেসে কথা বলবি? আর আমি কিছু বলতে গেলেই তোর গলা শুকিয়ে যায়, অথচ অন্য মেয়েদের সাথে দেখি ভালোই কথা বলতে পারিস। সরি, আমি কিছু বলিনি। উল্টো উনি আমাকে
বারবার প্রশ্ন করে যাচ্ছিল, তাই কথা বলতে হয়েছে। চুপ, একদম চুপ। আর বলতে হবে না, আমি সব বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি আর ওনার সাথে কথা বলবো না। শুধু ওনার সাথে কেন, কারোর সাথে কথা বলবো না। এখন আমাকে প্লিজ বাসায় যেতে দিন। কি সেই থেকে বাসায় যাব করছিস? বাসায় কি বউ রেখেছিস নাকি তুই? সরি, আর বলবো না। এই তো এতক্ষণে ভালো ছেলের মতো কথা আসছে মুখে। এখন যেহেতু এই মেয়েটার সাথে তুমি কথা বলেই ফেলেছো, তাই শাস্তি স্বরূপ তোমার এখন আমাকে নিয়ে ফুচকা খেতে যেতে হবে। না আব্বু, কেন আপনাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব? কি এত বড় কথা? তারা তোকে দেখাচ্ছি মজা। এই বলে ঈশিতা আবিরের চুলগুলো ধরে আবিরের মাথা চটকাতে থাকলো। আর কুত্তা, পিচ্ছি কুত্তা, বিলাই বান্দর, হনুমান, হাতি আরো কত সব বলে গালমন্দ করতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর বলবো না। তুই আমাকে আবারও আপনি করে বলছিস? তুই আছিস, আমি তোকে আজ খেয়েই ফেলবো। এরপর ঈশিতা এক হাত দিয়ে আবিরের চুলগুলো ধরে ঝাঁকাতে থাকলো আর অন্য হাত দিয়ে আবিরের গলা চেপে ধরলো। ও মা গো, বাবা গো, আমাকে মেরে ফেললো গো। চুপ চুপ, আর বলবি আমাকে আপনি করে? বল। না না, আমি এখন থেকে তোমাকে তুমি করে বলবো, আর ফুচকা খাওয়াতেও নিয়ে যাব। সত্যি তো? সত্যি সত্যি, 3 সত্যি। ঠিক আছে, তাহলে এখন চলো। এরপর ঈশিতা আবিরকে সাথে নিয়ে একটা ছোট্ট ক্যাফেতে নিয়ে গেল আর ওয়েটারদেরকে ডেকে 1 প্লেট ফুচকা অর্ডার করলো নিজের জন্য। আবির এটাকে খাবে আর আবিরকে খাওয়াবে না নাকি? ফুচকা 1 প্লেট নিল। কি মেয়ে রে বাবা, শুধু নিজের জন্যই অর্ডার করলো। কিছুক্ষণ পর ফুচকা চলে আসলো। তার ঈশিতা খেতে শুরু করলো। এই পিচ্ছি, হা কর। না, আমি এসব খাবো না। দেখো ভালোই ভালোই বলছি, খেয়ে নাও। আচ্ছা দাও, আমি নিজেই খেয়ে নিচ্ছি। কেন, আমার কি হাতে সাপের বিষ আছে যে খেলে তোমার অসুবিধা হবে? হা করো বলছি। তারপর ঈশিতা জোর করে আবিরকে ফুচকা খাইয়ে দিল। এখন আমাকে বাসায় যেতে হবে, কারণ কলেজ ছুটি দিয়েছে প্রায় 2 ঘন্টা আগে। এখন বাসায় না গেলে আম্মু আবার চিন্তা করতে শুরু করবে। এরপর আমি তাড়াহুড়ো করে ক্যাফে থেকে বের হয়ে আসলাম। বাসার উদ্দেশ্যে ছুটছি, যদিও ঈশিতা আমাকে বাসায় ছেড়ে আসতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম। আমি বাসায় চলে আসলাম। বাসার মেইন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, আজ তোর আসতে এত লেট হলো কেন? রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি তো? না আম্মু, আসলে কলেজে আমার একটু কাজ ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, তো আয় ভেতরে আয়, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। এরপর আবির বাসার ভেতরে প্রবেশ করে সোজা নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে কাঁধ থেকে ব্যাগটাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিয়ে সে একটা তোয়ালে আর লুঙ্গি নিয়ে বাথরুমে প্রবেশ করলো গোসল করে নিতে। আবির গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিল। এর মধ্যে সন্ধে হয়ে আসলো। আবির খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নিয়ে দেখে সন্ধ্যা 7টা বাজে। এরপর আবির বাইরে একটু হাঁটাহাঁটি করতে যায় আর তার বন্ধু রিয়াদকে কল দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধু, কোথায় তুই? ওয়ালাইকুম সালাম আবির, আমি রিয়াদ। হ্যাঁ জানি তো, তোকেই তো সালামটা দিয়েছি। বাব্বা, তুই হঠাৎ এত ভদ্র হয়ে গেছিস মানে? হ্যাঁ দোস্ত, আসলে পরিবর্তনটা জরুরি কিনা তাই। যাই হোক শোন, 5 মিনিটের মধ্যে লেকের পাড়ে আসতে পারবি? কেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? এত প্রশ্ন না করে বল, আসতে পারবি কিনা? অবশ্যই আসতে পারবো। তুই বলছিস আর আমি আসবো না? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এরপর আবির একটা লাঠি নিয়ে লেকের পাড়ের দিকে যাচ্ছে আর মনে মনে বলছে, শালা আজকে একটা দিব। ও তখন ঈশিতার সামনে আমাকে একা দেখে দৌড়ে পালালো কেন, সেটা ওর কাছ থেকে শুনবো। আবির রাগে রাগে লেকের পাড়ের দিকে এগুচ্ছে। গিয়ে দেখে রিয়াদ একটা বেঞ্চে বসে ফেসবুকে কার সাথে যেন চ্যাটিং করতেছে। আবিরকে দেখে রিয়াদ ফোনটা রেখে বলে, আবির, এতক্ষণ আসলি? আমি সে কখন থেকে এখানে বসে আছি, বস। আবির কোনো কথা বলছে না। কিরে, তুই কথা বলছিস না কেন? আর তোর হাত দুটো এমন পিছনে করে আসিস কেন? কি নিয়ে আসছিস আমার জন্য? আম্মু আজকে আমের আচার বানাইছিল বাসায়, সেটাই তোর জন্য কাচের বয়ামে করে নিয়ে আসছি। ও তাই নাকি? তা কোথায় দে, আমি আবার আন্টির হাতের আচার খেতে খুব ভালোবাসি, এটা জানিস তো। সেই জন্যই তো নিয়ে এসেছি তোকে খাওয়াবো বলে। খাওয়াবো খাওয়াবো বলে তো লুকিয়ে রাখছিস, দে আমাকে দে। দিচ্ছি, আগে তুই ওদিকে তাকা, সারপ্রাইজ হিসেবে দিব তোকে। আরে মামা, এমনি দে,
তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি যে আমি অন্যদিকে তাকাবো আর তুই সারপ্রাইজ হিসেবে আমাকে কিছু দিবি? তাই না? তারপর আবির ওর হাত দুটো সামনে এনে লাঠিটা দিয়ে রাদের পিছনে ছোট্ট করে দুটো লাঠির বাড়ি বসিয়ে দেয়। রাত বাড়ি খেয়ে ওর পিছনে হাত বোলাতে বোলাতে বলে, আসার খাওয়ানোর নাম করে মারছিস কেন? এই জন্যই কি আমাকে এই সন্ধ্যাবেলা বাসা থেকে ডেকে নিয়ে আসলি? শালা, তুই তখন আমাকে ঈশিতা আপুদের সামনে একা রেখে দৌড়ে পালালি কেন? তো কি করবো, তোদের মামলা তোরে বুঝিস। আমি কেন মিশে ওনার সামনে বলি পাঠাতে যাব? আর আমি ভয় পেয়ে গেছিলাম কিনা তাই দৌড়ে পালিয়েছি। তুই কেন ওখানে দাঁড়িয়েছিলি? তুইও তো আমার পিছন পিছন দৌড়ে ওখান থেকে পালাতে পারতি। শালা। তারপর আবির রিয়াদের মধ্যে অল্প কিছুক্ষণ একটু হাতাহাতি হয়। শেষে দুজনেই ক্লান্ত হয়ে বেঞ্চে বসে যায়। শালা গন্ডার, যা সিগারেট নিয়ে আয়। তোর সাথে মারামারি করতে করতে ক্লান্ত আমি। 50 টাকা দে। 50 টাকা কেন? সিগারেট তো 10 টাকা করে, দুজনের জন্য 2টা 20 টাকা। তাহলে 50 টাকা কেন চাচ্ছিস? 20 টাকার সিগারেটের দাম আর 30 টাকা আমার চার্জ। আচ্ছা ঠিক আছে, এই নে ফকির 50 টাকা। তারপর আবির বেঞ্চে বসে ফেসবুকিং করছে। আবির আর দোকানে সিগারেট আনতে যাচ্ছে। বন্ধু বান্ধবের আড্ডায় কি সিগারেট ছাড়া জমে বলেন? 2 মিনিটের মধ্যেই রিয়াদ সিগারেট ধরিয়ে দিল। আবির দিকে আসতে থাকে। ওকে আসতে দেখে রিয়াদ উঠে দাঁড়ায়, নয়তোবা ছেলে একাই দুটো সিগারেট শেষ করে দিবে। ঠিক তখনই এই রাস্তা দিয়ে আবিরের আব্বু অফিসে একজন সহকারী যাচ্ছিল। সে আবিরকে চিনে। তাকে আসতে দেখে রিয়াদ আবিরকে কেস খাওয়ানোর জন্য সিগারেটটা হাতে নিয়ে আবিরের দিকে দৌড়ে আসতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আবির এই নে বন্ধু আবির, ধর। ওই না না। বলে আবির দৌড়াতে থাকে। ওদিকে আবিরের আব্বুর অফিসে সহকারী উনি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবির দৌড়াচ্ছে আর পেছনে পেছনে রিয়াদ দৌড়াচ্ছে সিগারেট নিয়ে। দেখছেন ভাই, বন্ধু বান্ধব কিভাবে কেস খাওয়াই দেয়। আবির দৌড়াতে দৌড়াতে একটা চিপায় গিয়ে দাঁড়ায়। ওর পিছনে পিছনে রিয়াদ এসেও দাঁড়িয়ে গেল আর খিলখিল করে হেসে বলল, কেমন দিলাম বন্ধু? শালা মজা করিস? তুই জানিস না ওই আঙ্কেলটা আমার আব্বুর অফিসেই জব করে? এখন যদি আব্বুকে সব বলে দেয় তো কি হবে? আরে কিচ্ছু বলে দিবি না, নে ধর এখানে সিগারেট নে। দেখ, আমি সত্যি সত্যি যদি বাসায় কট খাই তাহলে কিন্তু তোরেও আমি ছাড়বো না, বলে দিলাম। আরে নে ধর, এখন এইসব নেগেটিভ চিন্তা করা বাদ দে। এরপর তারা 2 বন্ধু মিলে আর বেশিক্ষণ আড্ডা দিয়ে যে যার মতো বাসায় চলে যায়। আবির বাসায় আসতে দেখে তার আব্বুর বাসায় চলে আসছে। মনে হয় আমি বাসায় ঢুকতে একটু লেট করে ফেলেছি আবিরের আব্বু তাকে দেখে কিছু কথা শুনিয়ে জিজ্ঞেস করে, তোমার নতুন কলেজ, তোমার পড়াশোনা কেমন হচ্ছে, আর তুমি এত রাতে বাইরে কেন? আবির তুমি কি দিন দিন কিন্তু আমার অবাধ্য হয়ে যাচ্ছ? এরকম আরো কিছু কথা শুনিয়ে দেয় আবিরের আব্বু। এরপর তাকে ভেতরে আসতে বলে। আবির বাসায় ভেতরে এসে আব্বু আম্মু সবার সাথে বসে রাতের খাবার খেয়ে নেয়। এরপর খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এর মধ্যে আবিরের ফোনে রিংটা বেজে ওঠে। আবির ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আননোন নাম্বার। তাই আবির আর ফোনটা রিসিভ করলো না, অমনি ফোনটাকে সাইড রেখে ঘুমিয়ে পড়ল। এভাবে আরো 2 সপ্তাহ কেটে যায়। আর এই 2 সপ্তাহের মধ্যে ঈশিতা আবিরকে অনেকভাবে টর্চার করে, আদরও করে। আদর বলতে আপনারা আবার অন্য কিছু মাইন্ড করেন না, এটা হচ্ছে অন্য আদর, যেটা আবিরের কেবল নিজের দিক থেকে অনুভব করতে পারে। ওইসব টর্চারের মধ্যে একসময় আবির ঈশিতাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু ওর ছেলেদের মতো চলাফেরা করানো আবির আর ভালোবাসাটাকে ঈশিতার সামনে প্রকাশ করে না। এভাবে খুনসুটি ঝরকার মধ্য দিয়ে দিনগুলো কাটছিল। একদিন সকালে আবির প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গা গোসল করে রেডি হয়ে 2 দিন পর কলেজে যাচ্ছিল। একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয় আবির, কারণ গত 2 দিন সে কলেজে যায়নি, তাই কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি। আবির তার আম্মুকে সালাম দিয়ে বাসা থেকে বের হয়। এরপর ধীরে ধীরে কলেজের দিকে এগোতে থাকে। কলেজের গেটে প্রবেশ করতেই আবির দেখে এখনো তেমন কেউ কলেজে আসেনি। আবির ক্লাসের দিকে যায়। ক্লাসরুমে গিয়ে দেখে তাসনিম একা একা ক্লাসে বসে আছে। তাই আবির আর একা ক্লাসে তার সাথে থাকলো না। আবির ক্লাস থেকে বের হয়ে এসে মাঠের ভেতরে একটা গাছের নিচে এসে বসে। আবিরের পেছন পেছন তাসনিমও আসে। তাসনিম এসে আবিরকে পেছন থেকে ডেকে বলে, আবির ভাইয়া, তুমি এই 2 দিনে কলেজে আসোনি কেন? আসলে আমার বাসায় একটু প্রবলেম ছিল, তাই। ও আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে প্লিজ? বলো কি হেল্প? বলছি আর এদিক ওদিক তাকাচ্ছি, যদি কোথাও থেকে আবার উশিতা চলে আসে আর আমাদের দুজনকে কথা বলতে দেখে। তুমি আগে আমাকে কথা দাও যে তুমি আমাকে হেল্প করবা। আগে বলো, যদি আমার সাধ্য মতো হয়
তাহলে নিশ্চয়ই করব। আসলে আমি তোমার বন্ধু রিয়াদকে পছন্দ করি, ভালোবাসি। কি? হ্যাঁ, রিয়াদকে হাই স্কুল লাইফ থেকেই ভালোবাসি। আমি ওকে স্কুল লাইফ থেকেই চিনি, কিন্তু ও আমাকে চেনে না। আসলে আমাদের সামনের বাসায় ওরা ভাড়া থাকতো, সেখান থেকেই আমি ওকে চিনি। আর ধীরে ধীরে আমার ওকে ভালো লাগতে শুরু করে। এখন আমি ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। আর বলবোই বা কিভাবে? ও তো আমার সাথে ঠিক করে কথাই বলে না। অনেক কষ্ট করে আমি ওর ফেসবুক আইডিটা নিয়েছিলাম। আমি একদিন রিয়াদকে জিজ্ঞাসা করি, তুমি আমার সাথে কথা বলো না কেন? তার উত্তরে রিয়াদ বলেছিল ওর নাকি আমার সাথে কথা বলতে লজ্জা লাগে, তাই আমার সাথেও বেশি কথা বলে না। তাই এখন যা করার আপনাকেই করতে হবে। এর মধ্যে আমি কি করব? তুমি রিয়াদের বেস্ট ফ্রেন্ড। তুমি যদি রিয়াদকে বলো আমি ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, তাহলে ও নিশ্চয়ই তোমার কথা শুনবে। ও কখনোই তোমার কথা ফেলবে না। তাই প্লিজ আমার এই উপকারটা করো। আমি রিয়াদকে ছাড়া বাঁচবো না। তাই? হুম। আচ্ছা থাক, আমার বন্ধুর জন্য আর তোমাকে মরতে হবে না। আমি দেখছি তোমাদের বিষয়টা। তুমি কোনো চিন্তা করো না। মনে করো তোমাদের কাজটা হয়ে গেছে। ভাই, এই চিঠিটা নেন। এইটা আমি আপনার বন্ধুকে দিয়ে দিন প্লিজ। আচ্ছা, দিয়ে দিব। তারপর আবির সেই তাসনিমের হাত থেকে রিয়াদের চিঠিটা নিয়ে যাবে। তখন কোথা থেকে যেন সেখানে ঈশিতা এন্ট্রি হয়, আর সে আবিরকে তাসনিমের চিঠিটা দিচ্ছে। সেটা দিতে দেখে নেয়। তাসনিম আবিরের হাতের চিঠিটা নিয়ে ক্লাসে চলে যায়। তারপর আবির কলেজ গেটের দিকে তাকিয়ে দেখে ঈশিতা তার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে এগিয়ে আসছে। আবির তখন চিঠিটা লুকিয়ে নেয়। এরপর ঈশিতা আবিরের সামনে এসে বলে, ওই শয়তান, তুই আবার ওই মেয়েটার সাথে কি কথা বলছিলি? আর আমাকে দেখে কি লুকোচ্ছিস? তোর হাতে কি দেখি? চিঠি। চিঠি মানে? ওই মেয়ে কি তোকে লাভ লেটার দিছে নাকি? আমি তো আজ ওকে মার্ডার করেই ফেলবো। ওর এত বড় সাহস! দেখি চিঠিটা আমার হাতে দে। না না, এটা তোমাকে দেওয়া যাবে না। আবির, আমি কিন্তু রেগে আছি, বেশি কথা বলবি না বলে দিলাম। চিঠিটা এক্ষুনি আমার হাতে দে। এরপর ঈশিতা জোর করে আবিরের হাত থেকে চিঠিটা কেড়ে নেয় আর চিঠিটা হাতে নিয়ে জোরে জোরে পড়তে থাকে। প্রিয়, আজ থেকে 2 বছর আগে আমি যখন তোমাকে প্রথম ছাদে খালি গায়ে অবস্থায় দেখেছিলাম, তখনই আমি তোমাকে দেখে ক্রাশ খেয়ে যাই এবং ধীরে ধীরে তোমার প্রতি একটা ভালো লাগা অনুভব হয়। আমি রোজ তোমায় লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতাম। প্রথমে দেখতেই তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। আমি জানি না তুমি কি আমার হবে নাকি আমি তোমার হব। আমি সবসময় তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করি, কিন্তু কখনোই তোমাকে সামনাসামনি বলতে পারতাম না ভালোবাসি। যদি তুমি আমাকে ফিরিয়ে দাও সেই ভয়ে। হিতি তোমার জন্য অপেক্ষা করতে থাকা, তোমার ভালোবাসা, তাসলিম। চিঠিটা পড়ে ঈশিতার ভুল বুঝে কান্না করে দেয়। ও সত্যি সত্যি ভেবেছিল চিঠিটা আবিরের জন্য। আমি সত্যি তোকে অনেক ভালো মনে করেছিলাম। এই জন্য প্রথম দিন থেকেই আমি তোরা তো কাছাকাছি থাকতাম। ভেবেছিলাম আমি তোকে নিয়ে পরিবর্তন হয়ে যাব, কিন্তু তুই আমার সেই ভাবনাগুলোকে মিথ্যা বুঝিয়ে দিলি। আমার বিশ্বাসের সৎ ব্যবহার করলি তুই। কি বলছো এসব? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। চুপ, একদম চুপ। তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমাকে বিরক্ত করব না, তোমাকে শাসনও করব না। ভালো থেকো তুমি ওই মেয়েকে নিয়ে। এরপর ঈশিতা আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে আবিরের সামনে থেকে চলে যায়। আবির বুঝছে না ঈশিতা আবিরের পুরো কথাটা না শুনেই কেন চিঠিটা পড়ে এত রিয়াক্ট করলো। দূর থেকে তাসনিম এগুলো দেখে আবিরের কাছে এসে বলে, সরি ভাইয়া, আসলে এগুলোর জন্য আমি দায়ী। আমার জন্য এগুলো হলো। তুমি ক্লাসে যাও, আমি বাসায় গিয়ে রিয়াদকে সব বলবো। আজকে আর ক্লাস করব না আমি। এরপর তাসনিম ক্লাসে চলে গেল। টিফিন পিরিয়ডের সময়ও ঈশিতার সাথে দেখা করে তাকে বলে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এখানে কেন এসেছো? আসলে আপু ভুল ভাবছেন। থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি যা বোঝার বুঝে গেছি। তুমি তো সকালে দেখলে না, আমি আবিরকে যা বলার বলে দিয়েছি। আমিও সামনে আর কখনো যাব না। তোমাদের মাঝে আমি আর আসবো না। তোমরা সুখী থাকো। আমি আসলে আবির ভাইয়াকে না, বরং ওনার বন্ধু রিয়াদকে পছন্দ করি। আর সেই কথাটি আমি আবির ভাইয়ের মাধ্যমে রিয়াদের কাছে পৌঁছেছিলাম। আর আপনি যে চিঠিটা পড়েছেন ওইটা আমার লেখা ছিল রিয়াদের জন্য। আবির ভাইয়ের জন্য রিয়াদকে ওই চিঠিটা দেওয়ার জন্য আমি চিঠিটা আবির ভাইয়াকে দেই। কি?
হ্যাঁ, আপনি প্লিজ ভাইয়াকে ভুল বুঝবেন না, আমি সব সত্যিটাই বললাম। এরপর সেটা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। আবির তো আজকে ক্লাস না করে বাসায় চলে গেছে। আবির বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মন খারাপ করে নিজের রুমে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে পড়ছে তা সে নিজেই বলতে পারে না। বিকেলে আজানের সাথে ঘুম ভাঙলো আবিরের। আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নেয়, যাতে তার মনটা একটু ভালো হয়। বিকেলে নামাজ পড়ে বাসায় আসে আবির। আবির বাসার সামনে এসে দরজা কলিং বেল বাজাতেই আবিরের আম্মু সে দরজা খুলে দেয়। কি রে বাবা, তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? কিছু হয়েছে কি? না আম্মু, কিছু হয়নি, একটু ভারী কণ্ঠে বললাম। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? বললাম তো কিছু হয়নি। এরপর আবির তার আম্মুকে পাশ কাটিয়ে বাসার ভিতরে প্রবেশ করে, আবারও তার রুমে এসে শুয়ে পড়ে। আবিরের আম্মু তার পেছন পেছন রুমে আসে। আবির, তোর কি শরীরটা খারাপ লাগছে? কি হয়েছে তোর? আর আজকে কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে এসেছিস যে? এমনি আম্মু ভালো লাগছিল না তাই। তুই আমার সাথে মিথ্যে কথা কেন বলছিস? আম্মু আমার খিদে পেয়েছে, চলো খেতে দাও। তারপর আবির তার আম্মুকে নিয়ে নিচে খাবার টেবিলে যায়, যাতে খাবারের মাধ্যমে হলেও তার আম্মু একটু চুপ থাকে। আবির খাওয়া শেষ করে রিয়াদকে কল দেয়। হ্যালো বন্ধু। কি রে, তুই আজকে কলেজে এসে নাকি ক্লাস না করে চলে গেছিস? আমি এসে শুনলাম। আসলে একটা জরুরি কাজ ছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। ও আচ্ছা। রিয়াদ, তোকে একটা কথা বলার আছে, রাখবি তো আমার কথাটা? অবশ্যই দোস্ত, তুই বলবি আর আমি রাখবো না? তুই শুধু একটাবার বলি দেখ। আগে ওয়াদা কর আমার কথাটা তুই রাখবি। কি এমন কথা যার জন্য তুই ওয়াদা করিয়ে নিচ্ছিস? আসলে তাসনিম তোকে সেই স্কুল লাইফে চেনে আর তোকে ভালোবাসে। ও নাকি তোকে অনেকবার বলতে গিয়েও বলতে পারেনি, তুই যদি ওকে রিজেক্ট করে দিস সেই ভয়ে। তারপর আবির রিয়াদকে সব কথা খুলে বলে, যেগুলো তাসনিম তাকে বলতে বলেছিল। সবটা শুনে রিয়াদ নিচ্ছুপ। কিরে, তুই কথা বলছিস না কেন? আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, তুই প্লিজ ওকে ফিরিয়ে দিস না। ও মানে কি, দেখ তুই কিন্তু কালকে কলেজে গিয়ে তাসনিমকে প্রপোজ করবি। আসলে আবির, সত্যি কথা বলতে আমারও তাসনিমকে ভালো লাগে, কিন্তু ওকে দেখলেই আমার কেমন যেন নার্ভাস লাগে, তাই ওকে তেমন কিছু বলতে পারি না। আরে বেটা, এরকম হলে কি আর ভালোবাসা পাবি? আর আমি এত কিছু জানি না, তুই কালকে তাসনিমকে প্রপোজ করবি, ব্যাস। আচ্ছা দেখি, কাল তুই কলেজে আসিস, দেখবো কি করা যায়। দেখ, আমি এত কিছু শুনতে চাই না, আমি যা বলছি তাই যেন হয়। এরপর আবির ফোনটা কেটে দিয়ে বাসার ছাদে গিয়ে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে আর আকাশ দেখছে। কিন্তু আবির কিছুতেই আজকে কলেজের ঘটনাটাকে ভুলতে পারছে না। এই সাধারণ একটা বিষয় নিয়ে তার সাথে এমন একটা রিয়াক্ট কেন করলো, এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ পেছন থেকে তার আম্মুর ডাক আসলো। তখন বাসার ভিতরে চলে যায় আবির। আবির রুমে গিয়ে ফোনে গেমস খেলতে থাকে। আজকে আর পড়তে বসেনি সে, কারণ তার মনটা ভালো নেই। রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে আছে আবির, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। বিছানায় শুয়ে সে শুধু এপাশ ওপাশ করতে থাকে। অনেকক্ষণ পর প্রায় রাত 3টার দিকে সে ঘুমায়, যার জন্য তার সকালে বিছানা থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। আবিরের এমন কথাটা বলতেই আবিরের মনে পড়ে যায় রিয়াদ আর তাসনিমের কথাটা। তারপর আবির তাড়াতাড়ি করে লাফিয়ে ঘুম থেকে উঠে যায়। কি রে, কটা বাজে দেখেছিস? তুই এখনো বিছানায় শুয়ে কেন? কলেজে যাবি না নাকি? তাড়াতাড়ি ওঠ। আম্মু, আর একটু ঘুমাতে দাও না। তোর ঘুম, দাঁড়া আমি দেখাচ্ছি। এই বলে আম্মু রুমের ফ্যানটা অফ করে দিল। ব্যাস, বাঙালি মায়েরা আর যেটা ভালো পারে আর কি। আবির তাড়াতাড়ি ওঠ, না হলে তোর কলেজের জন্য দেরি হয়ে যাবে। আর আজকে কলেজে না গেলে কিন্তু তোর আব্বুকে আমি বলে দিব, তখন তোকে বকলে যেন আবার আমাকে বলিস না। আম্মু, আমাকে ঘুমাতে দাও, আমি আজ কলেজে যাব না। কলেজে যাবি না মানে? তুই না রাতে আমাকে বললি কাল যেন তোকে তাড়াতাড়ি ডেকে দেই। তারপর সে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে কলেজের উদ্দেশ্যে। রিয়াদ আবিরকে অনেকবার কল করেছে, কিন্তু আবির ঘুম থেকে উঠতে লেট করায় ওর কলগুলো ধরতে পারেনি। যাই হোক, তাড়াতাড়ি করে কলেজে চলে আসে আবির। আবির কলেজে এসে দেখে আজ কলেজে অনেকটাই হইহট্টগোল হচ্ছে, কিন্তু কেন? আবির কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে ঈশিতার কয়েকজন বান্ধবী আবিরকে দেখে তার কাছে এগিয়ে এসে বলে, ভাইয়া আপনি এখানে? তাড়াতাড়ি আসুন, দেখবেন ওইদিকে কি হচ্ছে। কি হচ্ছে? কেউ সার্কাস দেখাচ্ছে নাকি? আরে আগে আসেন, তাহলেই সব বুঝতে পারবেন। তারপর আবির তাড়াহুড়ো করে ওদিকটাই এগোতে থাকে। কলেজের বিল্ডিং এর সামনে যেতেই যেন আবিরকে কলেজের ছাদের উপর থেকে নাম ধরে ডাকতে থাকে। এই যে মিস্টার আবির, এখানে এখানে উপরে তাকান। কে?
আবির উপর দিকে তাকাতে দেখে ঈশিতা কলেজের ছাদের উপর দাঁড়িয়ে নিচে লাফাতে যাচ্ছে, মানে সে সুসাইড করতে যাচ্ছে। দেখো, এখন যদি তুমি আমাকে ভালোবাসি না বলো তাহলে আমি এখান থেকে নিচে লাফ দিয়ে মরে যাব, বলে দিলাম। আরে কি আশ্চর্য, এইটা মরার কোনো পদ্ধতি হলো নাকি? মরবেন যখন দূরে কোথাও গিয়ে মরেন, আমাদের কলেজটাকে কেন বলির পাঠা বানাচ্ছেন? আপনি তো বাসায় মরতে পারেন। আমি সিরিয়াসলি বলছি, আর তুই আমার সাথে ফাজলামি করছিস। আমি কখনোই তোমার মতো মেয়েকে ভালোবাসবো না। কি বললে তুমি? ঠিকই বলেছি। ভেবে বলছো তো? আমি খুব ভালো করেই ভেবে বলেছি। এই বলে আবির ক্লাসরুমে প্রবেশ করতে যাচ্ছে, তখনই পিছন থেকে আবার ঈশিতার ডাক। এই যে মিস্টার আবির, আবার কি হয়েছে? আমার হাতে এটা কি দেখতে পাচ্ছো? কি, আবার একটা খাতা? এটা খাতা না, এটা আমার সুইসাইড নোট, যেটার মধ্যে আমি লিখেছি আবির আমাকে না ভালোবাসার কারণে আমি সুইসাইড করতে যাচ্ছি। আমার মৃত্যুর জন্য আবির দায়ী। কি? আমি তোমাকে না পেলে আমি তোমাকে আর অন্য কারোর হতে দিব না কখনো। আবির মনে মনে হয়তো ভাবছে, হায় আল্লাহ, এ আমাকে কোন বিপদে ফেললে, এ কেমন মেয়ে। আমি দ্বিতীয়বার যদি জন্মগ্রহণ করি তাহলে এই মেয়ের সামনে তুমি ভুলেও যেন আমাকে না ফেলো। কি মিস্টার, ভালোবাসি বলবা নাকি লাভ দিব? ভাইয়া বললেন না ভালোবাসি, না হলে আপু কিন্তু সত্যি সত্যি লাভ দেবে। কিরে মামা বল, না হলে কিন্তু সত্যি সত্যি ঈশিতা উপর থেকে নিচে লাফ দেবে, তখন তুই পেশে যাবে কিন্তু। চুপ কর শালা, মনে হচ্ছে ওর সাথে প্রেম তুই করবি। তুই করিয়ে দিলে করব। ওই শালা কি বলিস? তোর গার্লফ্রেন্ড না তোর সাথে দাঁড়িয়ে আছে? কি হলো, তোমরা কি নিজেই সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে? আবির তাড়াতাড়ি বলবে নাকি আমি এখান থেকে লাভ দিব, কোনটা? আবির মনে মনে ভাবতেছে সে এখনো হয়তো একদম পাগল হয়ে যাবে। ভালোবাসি বলার আগেই মেয়ে এত জ্বালাচ্ছে, তাহলে ভালোবাসি বলার পর না জানি কি করবে, কে জানে। এসে ভাবছিল আবির। এরপর আবির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক প্রকার কান্না করার ভান করতে থাকে। এই কি পিচ্ছি, তুমি কান্না করছো কেন? এমনিতেও আমি মরে গেলে তো তোমাকে জেলে বসে সারা জীবন কান্না করতেই হবে, তখন কেঁদো। আমি এখন 1 থেকে 5 অবধি গুনবো, এর মধ্যে তুমি যদি আমাকে ভালোবাসি না বলো তাহলে আমি এখান থেকে সোজা নিচে লাফ দিব। এই 1 2 3। ভালোবাসি। আবির তখন চিৎকার করে আর কোনো উপায় না পেয়ে এসে তাকে ভালোবাসি বলে দেয়। আসলে পাগলটা তো থামাতে হবে। আবির ভালোবাসি বলাতেই নিচে থাকা রিয়াদ, ওর গার্লফ্রেন্ড তাসনিম সহ বাকি সব শিক্ষার্থীরা একসাথে ইয়াহু বলে খুশিতে একটা চিৎকার দেয়। ইয়াহু, ইয়েস। কলেজের ছাদ থেকে ঈশিতা দৌড়ে নিচে আসলো, আর এদিকে সবাই মিলে আবিরকে কোলে তুলে নিয়ে নাচানাচি শুরু করে দিল। মনে হয় সে এক অন্য কোনো গ্রহ থেকে প্রথমবার পৃথিবীতে এসেছে এমন অবস্থা। ঈশিতা দৌড়ে নিচে এসে আবিরকে যে জড়িয়ে ধরতে যাবে, তখন আবির ওকে বাধা দেয়। মানে এক্ষুনি প্রেম হলো আর এক্ষুনি জড়িয়ে ধরবে, তাও কিনা এত সব শিক্ষার্থীদের মধ্যে। দেখো, এসব জড়িয়ে ধরা চুমু খাওয়া সব বিয়ের পরে হবে, এখন এসব কিছুই না। ওকে, নো প্রবলেম। ভালোবাসি বলছো এটাই অনেক, পরে যখন তোমাকে নিজের করে পাবো তখন এমনিতেও তো সব হবে। ঈশিতার হাসি দেখে আবিরের যেন গা জ্বলে যাচ্ছে। আবির তো আগে থেকে ঈশিতাকে পছন্দ করে, কিন্তু ওর ছেলেদের মতো চলাফেরা আর ছেলেদের মতো ড্রেস আপ পরা কারণে আবির ওর প্রতি তার ভালোবাসা প্রকাশ করে না। সে চায় ঈশিতাকে পরিবর্তন করতে। আবির ঈশিতাকে ভালোবাসে বলতে আজকের মতো সবকিছু ঠিক হয়ে গেল। ধীরে ধীরে কলেজের সব স্যার ম্যাডামরা চলে আসলো আর ক্লাসের সময় হয়ে গেল। ক্লাসে বেল পড়ে গেল, সবাই যে যার মতো ক্লাসে চলে গেল। আবির আর রিয়াদও ক্লাসে চলে গেল। ঈশিতাও আবিরকে বাই বলে তার ক্লাসে চলে গেল। এরপর ক্লাসে তানিয়া ম্যাডাম আসলো। ম্যাডাম এসে একটু পর আবিরের কাছে এগিয়ে এসে আবিরের সাথে কথা বলে। কি ব্যাপার দুষ্টু ছেলে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ম্যাডাম আপনি কেমন আছেন? ভালো। তো তোমাকে দেখে আজকে কেমন যেন মনে হচ্ছে। বাসা থেকে আম্মুর সাথে ঝগড়া করে এসেছো নাকি? না ম্যাডাম, কি যে বলেন না, আমি তো ভালো ছেলে। গুড বয়। এরপর ধীরে ধীরে কলেজে কয়েকটা ক্লাস শেষ করে আবির। ক্লাস শেষ করে কাউকে কিছু না জানিয়ে আবির আর রিয়াদ ছুটির আগে কলেজ থেকে বের হয়ে বাসায় চলে আসে। আবির বাসায় ফিরতেই দেখে তার আব্বু আম্মু আর লামিয়া, অর্থাৎ তার ছোট বোন সহ সবাই রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে। এই কি আম্মু, তোমরা সবাই আমাকে রেখে কোথায় যাচ্ছ? আবির তুই আসছিস, ভালো হয়েছে। আসলে তোর আন্টি নাকি খুব অসুস্থ, তাই আমরা সবাই সেখানেই যাচ্ছি, তুইও চল। আম্মু আমি এভাবেই কিভাবে যাব? তো কি হয়েছে, আমার বোনের বাসায় তো যাচ্ছিস তুই। আচ্ছা ঠিক আছে চলো। এবার আবির তার আব্বু আম্মুর সাথে চলে যায় তার খালামণির বাসায়। সেখানে সে আবির খালামণিকে সালাম দিয়ে তার শরীরের কথা জিজ্ঞেস করে। সে এখন কেমন আছে, ওষুধ ঠিকমতো খাচ্ছে কিনা, সবাই তার ঠিকমতো খেয়াল রাখছে কিনা, এসব আর কি।
আবির তার খালামুনির সাথে কথা বলার পর তার আম্মু তাকে একটা রুম দেখিয়ে দিল। আবির সেই রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। এর মধ্যে রাত হয়ে গেল। আবিরের খালামুনি অসুস্থতার জন্য তারা সবাই 2 দিন এখানে থাকে। তৃতীয় দিন সকালে এই হারামির বাচ্চা, ওঠ বলছি, দেখ কত বেলা হয়ে গেছে। খালামুনির বাসায় এসে কেউ এত বেলা অবধি ঘুমায় নাকি? সবাই কি বলবে? ওঠ। উফ হারামি, আমাকে আর একটু ঘুমাতে দাও না, উঠবো তো। কি বললি শয়তান ছেলে? নিজের মাকে কিনা হারামি বলছিস? এই দিন দেখার জন্য আমি তোকে এতদিন বড় করেছি। বারে, তুমি তো বললে হারামির বাচ্চা, তাহলে সেই হিসেবে তুমি তো আমার মা। তো বাজে কথা না বলে এখন তাড়াতাড়ি বিছানা থেকে ওঠ। আমরা আজকে বাসায় যাব। তোর বাবা কাল থেকে অফিস আছে, তাড়াতাড়ি ওঠ। আম্মু। আবির, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি ওঠ বলছি। আমরা সবাই রেডি, তুই উঠে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি তুইও রেডি হয়ে নে, না হলে আমরা তোকে সবাই এখানে রেখে একাই চলে যাচ্ছি। না না আম্মু, আমিও যাব তোমাদের সাথে। এই তো দেখো আমি উঠে গেছি। এরপর আবির তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজেও রেডি হয়ে নেয়। আজ প্রায় 3 দিন পর তারা বাসায় ফিরবে। এই 3 দিন আবির তার আব্বু আম্মুর সাথে ছিল। ঈশিতার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। কি জানি ঈশিতা এখন কেমন আছে। যাই হোক, আবির খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তার খালামুনিকে আর খালুকে সালাম দিয়ে তাদের বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে। তারপরে বিকেলের মধ্যেই বাসায় পৌঁছে যায়। বাসায় এসে তার কলিজার বন্ধুটাকে প্রথমে কল দেয় আর তাকে লেকের পাড়ে আসতে বলে। আবিরের কল দিতে দেরি, কিন্তু ওপাশ থেকে কল রিসিভ করতে দেরি হলো না রিয়াদের। রিয়াদকে লেকের পাড়ে আসতে বলে আবির বাসা থেকে বের হয়ে হাঁটা দেয়। তখন পেছন থেকে তার আম্মু বলে, কি রে, তুই কোথায় যাচ্ছিস? সবে মাত্রই তো আসলি, একটু রেস্ট নে। না আম্মু, আগে রিয়াদের সাথে দেখা করে আসি, তারপর এসে রেস্ট করব। ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি চলে আসিস। তারপর আবির লেকের পাড়ে চলে আসে। এসে দেখে আগের মতো রিয়াদ আজকেও তাড়াতাড়ি চলে এসেছে। আবির রিয়াদকে দেখে জোরে ধরে বলে, বন্ধু কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু ঈশিতা আপু ভালো নেই। তুই কি এই 3 দিন ওনার সাথে কথা বলিসনি? উনি ইদানিং কলেজে এসেও কেমন যেন রেগে আর মনমরা হয়ে থাকেন। ও না রে, এই 3 দিন আমি কারোর সাথে কথা বলিনি। ও, তাহলে তো তোকে দেখলে মনে হয় প্রচুর লেভেলে রাগ ঝাড়বে তোর ওপর। সে তখন যা হবার হবে। এখন তোর কথা বল, তোর আর তাসনিমের রিলেশন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। তারপর তারা দুজনে মিলে আরো কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর আবির বাসা চলে আসে। আবির বাসায় এসে দেখে তার আম্মু রান্না করছে। আবিরের আম্মু রান্না শেষে সবাই একসাথে বসে ডিনার করে নেয়। ডিনার করে আবির রুমে এসে একটা লম্বা ঘুম দেয়, কারণ আজ সকালে তার একদম ঘুম হয়নি। আর কারণটা তো আপনারা জানেন, পিছনে শুতেই চোখটা বুঝে আসে আবিরের। আর তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে ভোর ভোর ঘুম ভেঙে যায় আবিরের। ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছিল আবির। তখন আবির সেই লেকের পাড় দিয়ে দৌড়াচ্ছিল, মানে জগিং করতেছিল। সেখানে এসে তার বান্ধবীরাও জগিং করছিল। ওরা আবিরকে দেখে দৌড়ে এসে আবিরকে চিলের মতো ধরে বেঁধে একটা সিএনজিতে তুলে নেয়। তারপর আবিরকে জোর করে কোথায় যেন নিয়ে যেতে থাকে। আবির চিৎকার করতে যাবে, সেটারও সুযোগ ওরা আবিরকে দেয় না। সাথে সাথে ওরা আবিরের মুখ টেপ দিয়ে আটকে দেয়, যাতে আবির কোনো কথা বলতে না পারে। কিছুক্ষণ পর সিএনজি এসে ঈশিতার বাসার সামনে থামলো। তারপর ওরা সবাই মিলে আবিরকে ধরাধরি করে বাসার ভিতরে ঈশিতার রুমে নিয়ে যেতেই আবিরকে দেখে সীতা ওর রুমে সবাই বসে বসে সিগারেট খাচ্ছে আর কান্না করছে। আবিরকে হঠাৎ দেখতে পেয়ে সীতা দৌড়ে এসে প্রথমে আবিরকে জড়িয়ে ধরলো আর তার ধারে মুখে চুমু খেতে লাগলো। এরপর কান্নার সাথে রাগী গলায় বলল, তুই এই 3 দিন কোথায় ছিলি? আমার সাথে কোনো রকম যোগাযোগ করিসনি কেন? আসলে আবিরের মুখ তো টেপে আটকানো, তাই আবির কোনো কথা বলতে পারছে না। বল, আমার সাথে তুই কেন এমন করছিস? কেন কষ্ট দিয়েছিস আমাকে? কেন আমাকে কাঁদিয়েছিস বল? তুই জানিস না তোকে না দেখলে আমার কষ্ট হয়? বল, কেন কষ্ট দিলি আমাকে? আরে বান্ধবী, ওর মুখে টেপটা তোরা আগে খুলে দে, ঈশিতার বান্ধবীদের মধ্যে একজন বলল। তারপর ঈশিতা আবিরের মধ্যে আটকানো টেপটা খুলে দিল। তারপর আবির বলল, আসলে আমি আব্বু আম্মুর সাথে আমার আন্টির বাসায় গিয়েছিলাম। আন্টি খুব অসুস্থ বলে ওখানে আমাদের 3 দিন থাকতে হয়েছে। আমাকে কি একটা বারও বলে যেতে পারতি না? আর আমি তোকে কতবার কল দিয়েছি, তুই আমার কল কেন ধরিসনি? সরি, আব্বু আম্মুর সাথে ছিলাম, তাই কথা বলার মতো পরিস্থিতি ছিল না। তো কি হয়েছে? কি আবার, আমি আব্বু আম্মুর সামনে তোমার সাথে কোনো অধিকার কথা বলবো? তারা যদি জিজ্ঞেস করে তো কি বলবো? ও এই কথা না, চল আমি এক্ষুনি তোকে বিয়ে করব। চল কাজী অফিসে চল। না না, তোকে যেতে হবে না, আমি কাজীকে তুলে বাসায় নিয়ে আসছি।
কি দেখো, তুমি আমার বয়সেও বড়, আর এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না শুনি? এমনি। বিয়ে করবি না আমাকে? এই মুহূর্তে না। তাহলে রুম ডেট করবি আমার সাথে? কি? হ্যাঁ চল, আমি তোর সাথে রুম ডেট করব, তারপর তোকে বিয়ে করব। এই তোরা সবাই বাইরে যা। ঈশিতা বলাতেই সবাই তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। আর ঈশিতা আবিরের দিকে বাজেভাবে এগিয়ে আসতে থাকলো। ঈশিতা, ঈশিতা আমার কথা শোনো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই হয় এক্ষুনি আমাকে বিয়ে করবি, নয়তো আমার সাথে রুম ডেট করবি, তারপর তোকে বিয়ে করব। দুইটার মধ্যে একটা। আবির ধীরে ধীরে পা পিছিয়ে যাচ্ছে আর ঈশিতা তার দিকে এগিয়ে আসছে। এক পর্যায়ে ঈশিতা রুমের দরজা লাগিয়ে দিয়ে ওর বুকের অন্যটা সোফার সুরে ফেলে দিয়ে আবিরের উপরে আসতে থাকে। তারপর ঈশিতা আবিরকে তার খাটের উপরে শুয়ে ফেলে দিল। এক পর্যায়ে আবিরকে জোর করতে থাকে। এরপর আবির বাধ্য হয়ে ঈশিতার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথে ঈশিতা থমকে যায়। কি মনে করো কি তুমি নিজেকে? সব সময় তুমি যা বলবে তাই সবাই করবে? তুমি কি নিজেকে মেয়ে মনে করো নাকি? একটা মেয়ে কেমন হয় তুমি জানো? সব সময় তো ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে চলাফেরা করো আর গুন্ডামি করো। এই তোমাদের মতো মেয়েরাই এমন রাস্তায় বেপর্দাভাবে চলাফেরা করবে আর ছেলেদের চরিত্র নষ্ট করবে। তোমাদের মতো কিছু মেয়েদের জন্যই সমাজের আজ এই অবস্থা। ঈশিতা চুপচাপ তার মাথা নিচু করে আবিরের অভিযোগগুলো শুনছে। আবির আজ রেগে গিয়ে অনেক কথা শুনিয়ে দেয় ঈশিতাকে। তারপর সে সেই রাগ নিয়ে ঈশিতাদের বাসা থেকে বের হয়ে আসে আর তাদের বাসার উদ্দেশ্যে জোরে জোরে হাঁটতে থাকে। ওদিকে ঈশিতা এখনও তার রুমে অঝরে কান্না করেই যাচ্ছে। আবির ভাবছে, ও কি এখনো কান্না করছে নাকি? আর করলেও বা আমার কি? ও তো কখনো আমার সাথে একজন ভদ্রমের মতো আচরণ করে না। সব সময় শুধু আমাকে নানানভাবে টর্চার করে। আজকে একদম সীমা ছাড়িয়ে যাচ্ছিল ও। সত্যি সত্যি যদি আজ ও আমার সাথে জোর করে ওইসব করতো, তাহলে আমি আমার আব্বু আম্মুকে মুখ দেখাতাম কিভাবে? এগুলো ভাবতে ভাবতে আবিরের রাগ যেন আরো 3 গুণ বেড়ে গেল। তারপর সে রাগে ফুঁসতে ফুঁসতে আরো জোরে জোরে হাঁটা শুরু করলো, কারণ এখনো অনেক বেলা হয়ে গেছে। এতক্ষণে তার আম্মু নিশ্চয়ই তাকে খুঁজছে, এটাই ভেবেই সে আরো জোরে জোরে পা ফেলতে থাকে। ঠিক তখনই রাস্তা দিয়ে কয়েকজন বখাটে ছেলে পেলে আসছে নেশাগ্রস্ত ভাবে। তারপর ভুলবশত তাদের সাথে আবিরের ধাক্কা লেগে যায়। আবির তাদেরকে সরি বলেও তারা উল্টো আবিরের সাথে তর্ক করতে থাকে আর আবিরকে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে 3 জন মিলে আবিরের মারধর করতে শুরু করে দেয়। আবির একার কারণে ওদের সাথে পেরে ওঠেনি। তারপর আবির ওদের কাছে মার খেয়ে একসময় সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে যায়। আল্লাহর রহমত, তখন ওদিক দিয়ে আবিরের প্রাণপ্রিয় বন্ধু রিয়াদ যাচ্ছিল। ওর আবিরকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে দৌড়ে এসে আবিরকে জোরে ধরে কাঁদো হয়ে আবিরকে ডাকতে থাকে। আবির, এ আবির, দোস্ত কি হয়েছে তোর? দোস্ত কথা বল, তোর এই অবস্থা কিভাবে হলো আবির? আবির কোনো সাড়া দিচ্ছে না। এরপর রিয়াদ ভয় পেয়ে তাড়াতাড়ি করে এসে তাকে কল দেয় আর তাকে বলে, হ্যালো আপু, আপনি কোথায়? তাড়াতাড়ি বড় মসজিদের সামনে রাস্তায় আসুন। এখানে আবির রক্তাক্ত অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে আছে। হয়তো কেউ ওকে মেরেছে, নয়তোবা ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বলছো কি? আমি এক্ষুনি আসছি। এর 5 মিনিটের মধ্যে ঈশিতা গাড়ি নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে। আবিরকে এভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তা পড়ে থাকতে দেখে ঈশিতা আবিরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার কোলে ওঠানোর চেষ্টা করে। এরপর সে আর দেরি না করে তারা সবাই মিলে আবিরকে ধরাধরি করে গাড়িতে তুলে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর সেখানে নিয়ে তারা আবিরকে ট্রিটমেন্ট করায়। সেখানে গিয়ে তারা আবিরের ট্রিটমেন্ট করায়। ডক্টর আবিরের মাথায় সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। অবশেষে প্রায় 1 ঘন্টা পর আবিরের জ্ঞান ফিরে। আবির চোখ খুলে তাকাতেই দেখে তার মাথার পাশে ঈশিতা বসে আছে আর এখনো ফুপিয়ে কান্না করছে। আর রিয়াদ ওর পায়ের পাশে বসে আছে। আবিরকে চোখ খুলতে দেখে রিয়াদ বলে, আবির, তুই এখন ঠিক আছিস? আমি মাথা নেড়ে এর সম্মতি জানালাম। আবির, তোমার এই অবস্থা কি করে হলো? কে করলো তোমার এমন? প্লিজ আমাকে বলো। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছি না। আমার কলিজাটাকে এইভাবে কে আঘাত করলো? আপু শান্ত হন, আবির কিচ্ছু হয়নি। তুমি থামো আবির, তুমি আমাকে বলো তোমার এই অবস্থা কে করেছে? কি করে হলো এমন? প্লিজ আবির, চুপ করে থেকো না, আমাকে বলো। আসলে আমি তোমাদের বাসা থেকে রেগে বের হয়ে আসার পর একদল বখাটে ছেলেদের সাথে আমার ভুলবশত ধাক্কা লাগে। আমি তাদেরকে সরি বললেও ওরা নেশাগ্রস্তভাবে থাকার কারণে উল্টো আমাকে মারধর করতে থাকে। আর আমাকে মারা শেষে ওরা একটা ল্যাম্পপোস্ট বরাবর আমাকে ধাক্কা দেয়, সেখানে সোজা আমার মাথাটা গিয়ে লাগে যায়। এই জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি। আবির, তুমি কি ওদের নাম কিছু বলতে শুনেছো? হ্যাঁ, আমাকে যখন ওরা নিচে ফেলে পা দিয়ে মারছিল, তখন একজনকে বলতে শুনেছিলাম, মিরাজ, ওকে ছেড়ে দে, নয়তো মরেই যাবে।
কি? ওই মিরাজের বাচ্চা কিনা এত বড় সাহস যে কিনা তোমাকে আঘাত করে? আমি ওকে ছাড়বো না। এরপর ঈশিতা রাগে জ্বলতে জ্বলতে ওর ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল দেয় আর বলে, এই মিরাজকে আমি 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। এরপর ঈশিতা ফোনটা রেখে আবিরের কাছে এসে বসে আর আবিরের মাথায় চুলে হাত বোলাতে থাকে। আবির ওর সাথে তেমন কোনো কথা বলছে না। আবির রিয়াদকে উদ্দেশ্য করে বলল, আমি বাসায় যাব। যাবি তো, আমরা তোকে বাসায় দিয়ে আসবো। না, তোদের আসতে হবে না, আমি একাই যেতে পারবো। না, আমরাও তোমার সাথে যাব, তোমাকে বাসাতে ছেড়ে আসব। না, আমি একাই যেতে পারবো বললাম তো। এখন বেশি কথা বললে কিন্তু তোমাকেও মারবো। চুপচাপ শুয়ে থাকো, একটু পর ডক্টর এসে বললেই তোমাকে বাসায় নিয়ে যাব। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, আবির এখন ঠিক আছে, আপনারা চাইলে ওকে বাসায় নিয়ে যেতে পারেন, কিন্তু ওর খেয়াল রাখবেন। এরপর ঈশিতা আর রিয়াদ মিলে আবিরকে ধরে ধরে রাস্তা পর্যন্ত নিয়ে আসে গাড়ির কাছে। ঈশিতার একটা হাত দিয়ে আবিরের কোমর ধরে আছে আর আবিরের আরেকটা হাত নিজের কাঁধের উপর রেখে দিছে। ঈশিতা কাঁধে ভর দিয়ে আর রিয়াদকে ধরে হাঁটছে আবির। আসলে তার পায়ে প্রচন্ড মারের ব্যথা সে হাঁটতে পারছে না। হসপিটালের বাইরে এসে আবিরকে ঈশিতা গাড়িতে করে আবিরদের বাসার সামনে নিয়ে আসা হয়। তারপর আবির রিয়াদকে চলে যেতে বলে আর রিয়াদ চলে যায়। ঈশিতা আবিরকে ধরে ধরে বাসার মেন দরজার সামনে নিয়ে আসে। এরপর দরজা কলিং বেল বাজাতেই আবিরের আম্মু এসে দরজা খুলে দেয় আর আবিরের কপালে ব্যান্ডেজ দেখে কান্না শুরু করে দেয়। আবির, তোর কপালে ব্যান্ডেজ কিসের? কি হয়েছে তোর বাবা? আন্টি, ও সামান্য একটু আঘাত পাইছে। তুমি কে মা? আন্টি, আমি ঈশিতা, ওর ক্লাসমেট। ও আচ্ছা, আসো, তোমরা ভেতরে আসো। তারপর ঈশিতা আবিরকে ধরে ধরে বাসার ভেতরে নিয়ে আসে। এখন প্রায় 10টা বাজে। তে বাসায় আবিরের আব্বু নেই, অফিসে চলে গেছে আর তার ছোট বোন লামিয়াও স্কুলে। ঈশিতা আবিরকে ধরে নিয়ে বসার ঘরে সুপার উপর নিয়ে বসালো। এখন তো বল, কি হয়েছে তো? আসলে আম্মু, আমি নামাজ পড়ে বাসায় আসার সময় রাস্তা ক্রস করতে গিয়ে একটা রিকশার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাই, আর সেই থেকেই মাথায় একটু চোট লাগে। এভাবে বাসায় আসছিলাম, কিন্তু পথে ঈশিতার সাথে দেখা হয়ে যায়। তাই ও আমাকে ধরে নিয়ে ফার্মেসিতে নিয়ে গিয়ে আমার মাথায় ব্যান্ডেজ করিয়ে দেয়। ও আচ্ছা মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছেলেটা তো আমার কোনো কথাই শোনে না, সবসময় বাচ্চাদের মতো দুষ্টুমি করে, চলাফেরা করে, কোনো খেয়ালই নেই ওর। আন্টি, আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? আমি তো ওর বন্ধু। আচ্ছা মা, তোমরা বসে একটু গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। না আন্টি, আজ না, অন্য একদিন এসে খাবো। কেন মা? আমি তো তোমার মায়ের মতোই, আর আজ তুমি প্রথমবার আমাদের বাসায় এসেছো, কিছু না খেয়ে যদি চলে যাও তাহলে কেমন দেখায়? দিক, যখন এসেছো তখন কিছু খেয়ে যাও। তারপর ঈশিতা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। আবির আম্মু চলে যায় কিচেনে তাদের জন্য নাস্তা বানাতে। আবির আর ঈশিতা দুজনে মিলে সবাই বসে আছে, কেউ কোনো কথা বলছে না, দুজনেই চুপ। একটু পর ঈশিতা নীরবতা ভেঙে বলল, আবির, তোমার রুম কোনটা? উপরে দোতলায়। চলো, তোমার রুম দেখবো। আচ্ছা। তারপর আবির ঈশিতাকে নিয়ে উপরে আর তার রুমে নিয়ে যায়। ঈশিতা আবিরের পুরো রুমের সাইডে ঘুরে ঘুরে দেখতে থাকে। রুমের চারপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো। বাহ, তোমার রুমটা তো খুব সুন্দর। হুম। আবির, আমি একটু ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ নিশ্চয়ই, ওয়াশরুমটা ওই যে ওই দিকে। এরপর আবির ঈশিতার ওয়াশরুমটা দেখিয়ে দিল। একটু পর ঈশিতা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। তারপর আবির আবার ঈশিতাকে নিয়ে নিচে বসার ঘরে এসে বসে। আর একটু পর আবিরের আম্মু ওদের দুজনের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে। এই নাও মা, খেয়ে নাও। আবির, তুই একটু খা। ঈশিতা খাচ্ছে না, চুপচাপ বসে আছে আর মাথা নিচু করে আছে, মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। কি হলো মা, খাচ্ছ না কেন? আমি তো তোমার আম্মুর মতো, এত লজ্জা কেন পাচ্ছ আম্মুর বাসায় এসে খাবার খেতে? নাও, হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিই। ঠিক আছে আন্টি, দেন। এরপর আম্মু ঈশিতাকে একটু একটু করে নাস্তা খাইয়ে দিতে লাগলো, আর এদিকে আমার দিকে যেন আম্মুর কোনো নজরই পড়ছে না। যা বাবা, মনে হচ্ছে আমি আম্মুর সন্তান না, ঈশিতাই আম্মুর সন্তান। নাস্তা শেষে ঈশিতা আমার হাত ধরে নিয়ে আমাকে আমার রুমে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। তারপর আম্মুকে বলে, আন্টি, আমি তাহলে এখন আসছি, আপনি ওর খেয়াল রাখবেন কিন্তু। ঠিক আছে মা, আর তুমি কিন্তু প্রতিদিন একবার করে এসো, আমার সাথে দেখা করে যাবে, কেমন? ঠিক আছে আন্টি। এরপর ঈশিতা আবিরদের পাশে থেকে চলে যায় আর যাওয়ার সময় বারবার পেছন ফিরে আবিরকে দেখতে থাকে। ও যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না আবিরকে। বিকেলে রিয়া দৌড়াতে দৌড়াতে আবিরদের বাসায় আসে।
এসে আবিরের আম্মুর কাছে জিজ্ঞেস করে আবির কোথায়। আবিরের আম্মু বলে আবির রুমে আছে। এরপর রিয়াদ সিঁড়ি বেয়ে সোজা আবিরের রুমে চলে যায়। কি রে, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? দোস্ত, আর বলিস না। ঈশিতা আপু তো মিরাজ আর ওর বন্ধুদেরকে এমনভাবে মেরেছে যে ওরা এখন হসপিটালে ভর্তি আছে। দু একজনের তো পুরো হাত পা ভেঙে গেছে। বলিস কি? ঈশিতা আপু ওদেরকে খুব মেরেছে। জানি না ওরা 6 মাসেও বাসা ফিরতে পারবে কিনা। আচ্ছা তুই বস এখানে। বাবা সত্যি করে বল তো আবিরের কি হয়েছিল? রিয়াদ একবার আবিরের দিকে তাকাচ্ছে, তো আরেকবার আবিরের আম্মুর দিকে তাকাচ্ছে। কি হলো বাবা বল, ওর কি হয়েছিল? আমি কিন্তু তোকে খুব বিশ্বাস করি, আর আমাকে কিন্তু একদম মিথ্যে বলবি না তুই। আর এই মিরাজটাকে, ওকে কে এভাবে মেরেছে? কি সব বলছিলি তোরা? আমি দরজার ওপাশ থেকে শুনলাম। এরপর রিয়াদ আবিরের আম্মুকে সব সত্যিটা বলে দেয়। আবিরের আম্মু সব শুনে কান্না করতে থাকে আর আবিরের মাথায় হাত বোলাতে থাকে। উফ আম্মু, আবার শুরু করলে তোমার এই কান্না? আরে আমি ঠিক আছি। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। ঈশিতা প্রতিদিন আবিরের বাসায় একবার করে এসে আবিরকে দেখে যায়, কিন্তু আবির ঈশিতার সাথে ঠিক করে কথা বলে না, কারণ ওর গুন্ডাবির স্বভাব এখনো যায়নি। এখনো ছেলেদের মতো জিন্স প্যান্ট আর টি শার্টের মতো কি যেন একটা পরে থাকে। আবিরের আম্মু যদিও জানে ওর সব কথা, কিন্তু এরপর আবিরের আম্মু ঈশিতাকে কিছু বলেনি, কারণ ও সেদিন আবিরকে হসপিটালে নিয়ে গিয়েছিল আর আবিরের হয়ে ওই ছেলেগুলোকে শাস্তি দিয়েছিল বলে। এভাবে 1 মাস পর একদিন বিকেলে আবির ছাদে বসে বসে বই পড়ছিল। এমন সময় পেছন থেকে কে যেন এসে আবিরকে জড়িয়ে ধরে। উফ আম্মু, ছাড়া তো। আবার আমাকে জড়িয়ে ধরছো কেন? আম্মু না, আমি তোমাকে জড়িয়ে ধরছি। পেছনে তাকিয়ে দেখো। আরে এটা তো ঈশিতা ভয়েস, কিন্তু ও ছাদে কেন চলে এসেছে তাও এই সময়? এরপর আবির পেছনে ফিরে তাকিয়ে দেখে আজকের ঈশিতা আর বিগত দিনে ঈশিতার মধ্যে অনেক চেঞ্জ। সে তো পুরাই বিশ্বাস করতে পারছে না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। এটা কোন ঈশিতা? এটা কোন ঈশিতা আমার সামনে দাঁড়িয়ে আছে? আমি দেখছি ঈশিতা আজ একটা খয়েরি রঙের শাড়ি পরে আমার সামনে এসেছে, সাথে ফুল হাতাওয়ালা ব্লাউজ। চুলগুলো আজ আর সে এলোমেলো ভাবে নেই, সুন্দর করে পেছনে চুল বাঁধা, আর তাতে গোলাপ ফুল, হাতে কাচের নীল রেশমি চুড়ি আর ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, সাথে ঝুমকো, কানের দুল, গলায় সুন্দর একটা চেইন মালা। সব মিলিয়ে আজ ঈশিতাকে একদম মেলানোই যাচ্ছে না। আমি নিজের হাতে একটা চিমটি কেটে নিলাম। আসলে আমি ক্লিয়ার হতে চাচ্ছি যে এটা স্বপ্ন নাকি বাস্তব। ঈশিতা আজ শার্ট প্যান্ট ছেড়ে এভাবে এতটা পরিবর্তন হয়ে আমার সামনে এসেছে। আমি কিছু না বলে প্রায় 3 মিনিট ওর দিকে তাকিয়ে ক্রাশ হয়ে আছি, চোখ যেন পারছি না। কি হলো এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? আমি তোমার ঈশিতা। সরি, আমার কোনো ব্যক্তিগত কেউ নেই এই নামে। সেই জন্যই তো তোমার ব্যক্তিগত কেউ হতে আমি এসেছি, নিজেকে বদলে। আবির বিশ্বাস করো, আমি শুধু তোমার জন্য নিজেকে এতটা বদলে ফেলেছি। আসলে ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবার কাছে একাই লালন পালন হই। আমি কিছুটা বড় হওয়ার সাথে সাথে নানানভাবে ছেলেরা আমাকে বাইরে ইফটিজিং করতে থাকে, নানানভাবে আমাকে ভালোবাসার কথা বলে আমার বাবার সম্পত্তির লোভে। এই সমস্ত ইফটিজিং থেকে বাঁচতে আর সমাজে আমার মতো কিছু মেয়েদেরকে ছেলেদের ইফটিজিং থেকে বাঁচাতে আমি এমনভাবে চলাফেরা করতাম নিজের নিরাপত্তার জন্য। আর এখন আমি তোমাকে আমার ব্যক্তিগত দেহরক্ষী করে রাখতে চাই সারা জীবনের জন্য। আবির, আমি তোমার বউ হতে চাই। তুমি কি আমাকে একটিবার সুযোগ দিবে নিজেকে পরিবর্তন করার? আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আমি জানি না তুমি আমার কথাগুলো কিভাবে নিবে, কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে প্রথম দিন আমাদের বাড়ির সামনে দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এরপর ধীরে ধীরে তোমাকে যত চিনেছি, যত দেখেছি, ততই তোমাকে ভালোবেসে ফেলেছি, যার জন্য এখন আমার তোমাকে ভোলা একদমই সম্ভব না। আবির, তুমি কি আমাকে একটিবার সুযোগ দেবে তোমাকে নিজের করে ভালোবাসার, সারা জীবন তোমার পাশে থাকার এবং বয়স্ককালে তোমার নিরাপত্তার একমাত্র সঙ্গী হওয়ার? আমি শুধু চুপচাপ ঈশিতার কথাগুলো শুনছি, কোনো কথা বলছি না। কি হলো আবির, উত্তর দাও। আজ হয়তো তুমি আমাকে নিজের করে নিবে, নয়তোবা আমাকে তুমি নিজের হাতে মেরে ফেলবে। আবির, আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। তুমি আমাকে যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তবু প্লিজ তুমি আমাকে দূরে ঠেলে দিও না। বলে ঈশিতা আমার হাত ধরে কান্না করতে থাকে। আমি এখনো নিশ্চুপ আছি। কি হলো আবির, কথা বলছো না কেন? আমার প্রতি কি এখনো ঘৃণা জমে আছে তোমার?
নাকি আমাকে এখনো মেয়ে বলে মনে হচ্ছে না? বলো, আমি কি করলে তুমি আমাকে ভালোবাসবে? আমি তাই করতে রাজি আছি। আমি এখনো নিশ্চুপ। আসলে আমিও তো ঈশিতাকে পছন্দ করি, কিন্তু ওর ছেলেদের মতো চলাফেরা আর এলাকায় এমন গুন্ডামির জন্য ওকে আমার ভালোবাসার কথাটা বলিনি। আমি শুধু চেয়েছিলাম ওকে একটু পরিবর্তন করতে, ওকে বোঝাতে যে একটা মেয়ের সমাজে কেমনভাবে চলাফেরা করা উচিত। আর আজও সেটা বুঝতে পেরেছে। তাই আমার আর ওর প্রতি কোনো অভিযোগ নেই, কোনো অপছন্দ নেই। তাই সব কিছু ভুলে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ঈশিতার 2 হাত আমার বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, আমার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু নিজেকে এইভাবেই সারা জীবন বাঁচিয়ে রাখো আর আমাকে এভাবেই ভালোবাসো। আমিও সারা জীবন এইভাবেই তোমার ভালোবাসা জোরে থাকতে চাই। আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার পাগলি। এরপর আবির মুচকে একটা হাসি দিয়ে ঈশিতাকে তার বুকে জড়িয়ে নেয়, আর সে শক্ত করে জড়িয়ে ধরে আরো বেশি করে কেঁদে দেয়। কি হলো জান, এখন কান্না করছো কেন? খুশিতে। পাগলি। আমি শুধু তোমার পাগলি, আর সারা জীবন তোমার পাগলি হয়েই বাঁচতে চাই। আমার ভালোবাসাটা, আমার সারা জীবনটা আমি তোমাকে ভালোবেসে কাটিয়ে দিতে চাই। এইভাবেই রাখবে তো আমায় সারা জীবন তোমার বুকের মধ্যে? আই লাভ ইউ পপি। আই লাভ ইউ টু আমার কলিজাটা।